আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে হচ্ছে সুব্রতা 2.0 তে অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। ওকে, তো আজকে আমরা হচ্ছে শুরু করতেছি আমাদের আজকের যে টপিকটা, ঠিক আছে? আজকের এই টপিকটা দিয়ে আমরা আজকে শুরু করব। আজকের ক্লাসটা হচ্ছে মোটামুটি ছোট একটা ক্লাস হবে, ঠিক আছে? আজকে লাকিলি আমাদের ক্লাস আজকে বেশি পড়া নাই, এই চ্যাপ্টারটা অল্প কিছু জিনিস বাকি ছিল যেটা আসলে আগের ক্লাসে আমরা শেষ করতে পারি নাই, মানে এই জন্য এটা আজকে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। এটা ধরো 1 ঘন্টা, ঠিক আছে? তোমরা ধরে রাখো 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে। তারপরে এই চ্যাপ্টারটার উপর আমি শুরুতেই বলে রাখি যে এই চ্যাপ্টারটার উপরে তোমাদের পরবর্তী এই শুক্রবারে, আজকে হলো সোমবার, হ্যাঁ, তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন পাচ্ছ তোমরা পড়ার জন্য। চ্যাপ্টারটা ছোট আছে, অত বড় না। 3 দিন পরে তোমরা হলো শুক্রবার এই চ্যাপ্টারের উপর পরীক্ষা দিবা। আর এই চ্যাপ্টারের যে লেকচার নোটগুলো, এই সবগুলা কিন্তু তোমরা সাজানো আছে অলরেডি। কোথায়? আমাদের এই যে সুব্রতা 2.0 যে ফেসবুক গ্রুপটা আছে, সেই ফেসবুক গ্রুপে কভার ফটোর নিচে তোমরা দেখবা যে ফিচার্ড নামে একটা লেখা আছে, ফিচার্ড। সেখানে ক্লিক করে ওই কয়েকটা পোস্ট আসবে, ওই পোস্টগুলো স্ক্রল করো, সেখানেই তুমি হচ্ছে লেকচার নোট পাবা, দাগানো বইয়ের পিডিএফ পাবা, আগের যতগুলা ক্লাস হয়েছে সবগুলা ক্লাসের হচ্ছে তুমি লিঙ্ক পাচ্ছ, তারপরে এক্সাম যতগুলো এক্সাম হয়েছে এক্সাম লিঙ্ক পাচ্ছ, সব কিছু পেয়ে যাবা। আমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টারের উপরে হচ্ছে টেলিগ্রামে কুইক কুইজ প্লাস হচ্ছে আমরা এক্সাম নিব, সব কিছু আমরা শুক্রবারে নিব, ঠিক আছে? তাহলে তোমরা 3 দিন পড়ার টাইম পাচ্ছ। ধরো আজকে সোমবার চলে গেল, মঙ্গল বুধ বৃহস্পতি, তাহলে একটা পরীক্ষা দিয়ে দাও। আর আগামীকাল তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা অনুজীবের একটা এক্সট্রা ক্লাস নিতে চাচ্ছি, মানে আগামীকাল, ঠিক আছে? তাহলে আগামীকাল আমরা অনুজীবের একটা এক্সট্রা ক্লাস নিতে চাচ্ছি রাত 10টার দিকে, মনে হয় তোমাদেরকে বলছি। তো এটা যদি একটু আমার সাথে যদি তোমরা এক্সট্রা ক্লাসটা করে ফেলো, তাহলে অনুজীবের মনে করো যে একটা ক্লাসে অনুজীবটা শেষ হয়ে যাবে, তাহলে সেটা মনে করো যে একটু সুন্দর করে আমরা অনুজীবটা তাহলে শেষ করতে পারবো আর কি, ঠিক আছে? তাহলে আজকে একটা চ্যাপ্টার শেষ হবে, কালকে অনুজীবটা শেষ হয়ে যাবে, দেন আমরা তাহলে পরের ক্লাস থেকে রেগুলার যে ক্লাসটা সেখান থেকে রক্ত সঞ্চালন শুরু করব, এবং এরপরে আমরা প্রথম দিকের চ্যাপ্টারগুলো পড়াবো। এরপরে আমরা আর পিছনের দিকের চ্যাপ্টারে যাচ্ছি না, প্রথম দিকের চ্যাপ্টার পড়াচ্ছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো দেখি আগে সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা, আমি আসলে সাউন্ড চেক করা উচিত ছিল। ঠিক আছে, থাকার কথা, ঠিক থাকারই কথা। সাউন্ডের সব কিছু আমি একটু আগে চেক করতেছিলাম, ভিডিও একটা রেকর্ড করতেছিলাম, তখন তো ঠিক ছিল। তো আই হোপ এখানেও ঠিক থাকার কথা, ঠিক আছে? তারপর আমি একবার একটু দেখি। ওকে, তো করতেছিলাম তখন তো ঠিক ছিল, তো আই হোপ এখানেও ঠিক থাকার কথা। আচ্ছা, আব্দুল্লাহ মেহেদি, ডিপ্রেশনে কেন আসলে আমাকে বলো, আমি ইনশাল্লাহ তোমাদেরকে চেষ্টা করব তোমাদের হতাশা থেকে বের করে নেওয়ার জন্য, ঠিক আছে? বুঝতে পারছো ডিপ্রেশনের কারণ কি? যদিও আমি জানি যে স্টুডেন্টদের আসলে ডিপ্রেশনের একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে ভাইয়া পড়ালেখা শেষ হইতেছে না, পড়ার চাপ বেশি, বা কলেজ অনেক আগায় গেছে, আমি অনেক পিছিয়ে গেছি ভাইয়া, সামনে পরীক্ষা, কিছুই পারি না। এটা একটা ডিপ্রেশনের একটা বড় কারণ আর কি স্টুডেন্ট লাইফে, আসলে সত্যি কথা। তো স্টুডেন্ট লাইফেই হতাশার যে পড়াশোনার কারণে যে হতাশাটা আসে, এটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা সবসময় আমাদেরকে যেটা করতে হবে, একটা টার্গেট কে সামনে রেখে হচ্ছে আগাইতে হবে। তোমরা একটা জিনিস চিন্তা করো যে আমরা কিন্তু পড়াশোনা নিয়ে কিন্তু দিনে 24 ঘন্টার মধ্যে কিন্তু 15 ঘন্টায় কিন্তু পড়াশোনা নিয়ে চিন্তা কিন্তু করি, পড়ি বা না পড়ি সবার মাথায় একটা চিন্তা থাকে, হায় হায় কালকে তো পরীক্ষা, বা 5 দিন পরে পরীক্ষা, আমি তো এখন এই চ্যাপ্টারটা পড়ি নাই, বা আমার পড়া বাকি, বা ভাইয়া তো এগুলা পড়াইছে, এগুলো এখন আমি পড়ি নাই। দেখো, চিন্তা করতেছি 15 ঘন্টা, কিন্তু আমরা কি 15 ঘন্টা পড়তেছি দিনে? আমরা কিন্তু দিনে 15 ঘন্টা পড়তেছি না, আমরা কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পড়ার পরে আর কিন্তু পড়তেছি না। তাহলে চিন্তা করো, এই জিনিসটাকে যদি আমরা 100% করতে পারি, বা 100% না হোক, আমি 14 ঘন্টা চিন্তা করতেছি দিনে পড়াশোনার জন্য, তার 14 ঘন্টার মধ্যে যদি ভাই আমি 8 ঘন্টাও যদি পড়তে পারি, মানে আমি যতটুকু সময় চিন্তা করতেছি তার যদি অর্ধেকের একটু বেশি 60% বা 70%ও যদি আমি একটা এফোর্ট দিতে পারি, 60 থেকে 70% এফোর্টও যদি আমরা দিতে পারি, তাহলেই কিন্তু আমরা মনে করো যে ডিপ্রেশন থেকে মুক্তি পাই। আমার কাছে মনে হয় পড়াশোনা রিলেটেড ডিপ্রেশনগুলো এই কারণে আসলে কাজ করে, ঠিক আছে? ওকে, অন্য কোনো কারণে ডিপ্রেশন হইলে আসলে কিছু করার নাই, কিন্তু পড়াশোনা ডিপ্রেশন আসলে কি, এই জিনিসটাকে কাটায় উঠতে হবে আমাদেরকে। এটাকে তোমার বলা হয় প্রোক্রাস্টিনেশন, ইংলিশ একটা টার্ম আছে, তোমরা নাম শুনবা, প্রোক্রাস্টিনেশন মানে হচ্ছে আমরা বুঝতেছি আমাকে এই কাজটা করতে হবে, এটা করলে আমার এই সমস্যাটা দূর হয়ে যাবে, এটা করলে আমি এটা করতে পারবো, কিন্তু সেই কাজটা কেন জানি করা হচ্ছে না, আমি চিন্তা করতেছি কইরা ফাটায় ফেলবো। যেমন সবচেয়ে বড় এক্সাম্পল, প্রোক্রাস্টিনেশনের সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে ভাইয়া কালকে থেকে একবারে ভালো হয়ে যাবে, একবারে ধরেন ভাইয়া দিনে 10 ঘন্টা করে পড়বো। নিজেরা বুঝতেছি যে দিনে যদি আমি 10 ঘন্টা করে পড়তে পারি, আমার যত সমস্যা বা যত ঝামেলা সব আল্লাহর রহমতে দূর হয়ে যাবে, কিন্তু এই জিনিসটা কেন জানি আর করতে পারতেছি না। এটা কি ইংলিশে একটা শব্দ আছে প্রোক্রাস্টিনেশন, মানে
এটা এমন এক ধরনের সেন্স যে তুমি অনেক কিছু করতে চাচ্ছ বাট তুমি করতে পারতেছো না, তুমি বুঝতেছো এই কাজটা করলে তোমার লাইফটা অন্যরকম হবে, বাট তুমি এত চিন্তা করতেছো সবই ঠিক আছে, বাট জাস্ট মানে বাস্তবায়ন করতে পারতেছো না কাজটাকে। এটা কিন্তু হয় স্টুডেন্ট লাইফে, এটা একটা অনেক বড় প্রবলেম। এটা সবাই কম বেশি হয়, আমার নিজেরও কিন্তু প্রোক্রাস্টিনেশনে আমি অনেক ভুগি। যেমন তোমাদের মাঝে মাঝে বলি আমি কালকের মধ্যে তোমাদের এই চ্যাপ্টারটা রেকর্ড করা দিব, যেমন পরিমাণগত রসায়ন 23 ব্যাচকে বলতেছি, বাট কোনো কারণে পারতেছি না। এটা সবারই কম বেশি হয়, এটাকে কমায় নিয়ে আসতে হবে। একেবারে 0% করতে পারলে তো তুমি মনে করো সুপার হিউম্যান, যদি 0% কেউ নিয়ে আসতে পারো এই জিনিসটাকে। যদি তাও না আনতে পারো অন্তত ভাই যত কমানো যায় আর কি, ঠিক আছে? এটা নিয়ে একটু কাজ করা দরকার, এটা নিয়ে একটা ভিডিও আমি আসলে ভাবতেছি বানাবো, বাট এর আগে আসলে নিজে এখান থেকে বেরোতে হবে। আমি নিজে আসলে এটাকে কাটায় উঠতে পারলে না তোমাদের জন্য ভিডিও বানাইতে পারবো, নিজে যদি এটা না কাটায় উঠতে পারি তোমাদের জন্য কি ভিডিও বানাবো, তাই না? যাই হোক, আচ্ছা তাহলে সবকিছু ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। ওকে ঠিক আছে। একজন বলতেছে লাইভ চলছে না কেন, আমাদের এখানে ঠিক আছে। আচ্ছা, অনেকেই বলতেছে যে এটা জিনিসটা কেন এত কম মানুষ লাইভে থাকে, ম্যাক্সিমামই হচ্ছে রেকর্ড দেখে। বাট আমি সবসময় বলি যে রেকর্ড দেখার অভ্যাসটা হচ্ছে খারাপ। কেন খারাপ? কারণ তুমি যদি ক্লাসগুলো রেকর্ড দেখো, তোমাদের যে প্রবলেমটা হবে যে ভাই তোমার যে সমস্যাটা হয় মেইনলি যে রেকর্ড দেখতে বসলে তোমার দেখবা যে জমে থাকবে, তোমার কাছে যখন মাথায় ঢুকবে যে আমি তো রেকর্ড দেখলেই পারি, এই জিনিসটা যখন একবার মাথায় ঢুকবে না, তখন দেখবা তোমার আর লাইভ ক্লাস করতে ইচ্ছা করতেছে না। এরকম 3 দিন 4 দিন চলে যাবে, তারপরে দেখবা যে তোমার ক্লাস জমে গেছে, তুমি আর শেষ করতে পারতেছো না। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আজকে আমরা শুরু করবো এখান থেকে। এর আগ পর্যন্ত আমরা সবকিছু পড়াইছি, তাহলে আজকে আমরা হচ্ছে পয়ঃবর্জ্য বা সুয়েজ আত্তীকরণ থেকে শুরু করব। তাহলে আজকে আমরা কি শুরু করব? পয়ঃবর্জ্য। আচ্ছা, পয়ঃবর্জ্য বাংলায় বলা হয় পয়ঃবর্জ্য, বানানটা হচ্ছে এরকম পয়ঃবর্জ্য, বা এটাকে ইংলিশে বলা হয় সুয়েজ। ঠিক আছে, ওই যে আমি আগেও তোমাদেরকে বলছি যে সুয়ারেজ বলে আমরা অনেকে, সুয়ারেজের লাইন, কেন জানি বাংলাদেশে এই টার্মটা আমরা অনেক বেশি উচ্চারণ করি, আমিও ছোটবেলায় বলতাম, বাট সুয়ারেজ বলে আসলে কিছু নাই, সুয়েজ এটা উচ্চারণটা, মানে ইংলিশটা হচ্ছে এটা সুয়েজ। তাহলে পয়ঃবর্জ্য বা সুয়েজ আত্তীকরণ। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে বাথরুমের যত ময়লা আছে, ঠিক আছে, মলমূত্র জাতীয় যে ময়লা আবর্জনাগুলো আছে, সেগুলোকে কিভাবে হচ্ছে আমরা জীব প্রযুক্তির মাধ্যমে পরিবেশ দূষণকে হচ্ছে আমরা কমাইতে পারি, সেটা নিয়ে আসলে এখানে আলোচনা করব আমরা। তাহলে পয়ঃবর্জ্য বা সুয়েজ আত্তীকরণ, এটার জন্য বর্তমানে একটা পদ্ধতি করা হয়। আচ্ছা, ফার্স্ট কথা হয়েছে পয়ঃবর্জ্য বা সুয়েজ কাকে বলে, এটা একটা সংজ্ঞা আছে পরীক্ষাটা কখনো আসবে না, বাট এটা সিম্পল জিনিস যে মলমূত্র সহ, ঠিক আছে, বুঝতেই পারতেছো, মলমূত্র সহ নর্দমার যে পানি, সেটারই হচ্ছে আমরা কি বলি, সুয়েজ বলি, সহজ কথা। তাহলে মলমূত্র সহ মানে সোজা বাংলায় হচ্ছে ড্রেনের পানি, ঠিক আছে, ড্রেনের পানি বলি না, যে ড্রেনের পানি, ল্যাট্রিনের পানি, অনেকে ল্যাট্রিন বলি, ল্যাট্রিনের পানি বা ড্রেনের পানি, এটারই আমরা আসলে পয়ঃবর্জ্য বা সুয়েজ আত্তীকরণ বলি। তাহলে মলমূত্র সহ যে নর্দমার পানি, সেটাকে আমরা পয়ঃবর্জ্য বা সুয়েজ বলে থাকি। আচ্ছা, এখন এই পয়ঃবর্জ্য বা সুয়েজ অর্থাৎ মলমূত্র সহ যে নর্দমার পানি, এটা কিন্তু পরিবেশের অনেক মারাত্মক ক্ষতি করে। কেন ক্ষতি করে? কারণ এই বর্জ্যের মধ্যে 2 ধরনের পদার্থ থাকে। এই মলমূত্র সহ নর্দমার পানি, যেটাকে পয়ঃবর্জ্য বা সুয়েজ বলতেছে, এখানে 2 ধরনের পদার্থ থাকে। একটা হচ্ছে জৈব পদার্থ থাকে, একটু খেয়াল করো, একটা হলো অজৈব পদার্থ থাকে। তাহলে জৈব পদার্থ থাকে, অজৈব পদার্থ থাকে। অজৈব পদার্থের মধ্যে হচ্ছে বালু এবং কাদা থাকে, বালি কাদা এগুলো হচ্ছে অজৈব পদার্থের মধ্যে। তাহলে অজৈব পদার্থের মধ্যে কি থাকে? বালি এবং কাদা থাকে। তো উন্নত দেশে কি করা হয়, আগে ফার্স্টে বাংলাদেশের কথাটায় পরে আসি। উন্নত কান্ট্রিতে কি করা হয়, এই পয়ঃবর্জ্য বা সুয়েজের যে মানে পানিগুলা, নর্দমার পানিগুলা, সেখানে যে জৈব এবং অজৈব পদার্থ থাকে, এর মধ্যেই অজৈব পদার্থ হিসেবে থাকতেছে হচ্ছে বালি এবং কাদা, এগুলাকে ছাঁকনির মাধ্যমে, ঠিক আছে, এগুলাকে ছাঁকনির মাধ্যমে হচ্ছে তোমার ছেঁকে ফেলা হয়। ছাঁকন পদ্ধতি, মানে জালের মতো সিস্টেম আছে ওদের দেশে, ছাঁকন পদ্ধতির মাধ্যমে ছেঁকে ফার্স্টে অজৈব পদার্থগুলোকে হচ্ছে আলাদা করা হয়, ঠিক আছে। আর এখানে এই যে বিভিন্ন ধরনের যে জৈব পদার্থগুলা থাকে, মলমূত্রের মধ্যে যে বিভিন্ন জৈব পদার্থগুলা থাকে, এগুলো কিন্তু মারাত্মক লেভেলে কিন্তু দূষণ তৈরি করে। বিশেষ করে তুমি একটু চিন্তা করো, একটা সিচুয়েশন চিন্তা করো, কোনো কারণে মলমূত্র সহ নর্দমার পানি, ধরো এটা তোমার কোনো কারণে খাবার পানির সাথে মিলে গেছে, হইতে পারে না,
যে মনে করো ড্রেনের লাইন ফেটে যে এই মলমূত্র সহ নর্দমার পানি যদি কোনো কারণে খাবার পানির সাথে মিশে যায়, তাহলে সেই পানি যদি কেউ খায় তাহলে তো বুঝতেই পারতেছো সেই পানির মধ্যে যে বিভিন্ন জৈব পদার্থগুলো আছে, এই জৈব পদার্থের কারণে কিন্তু সে মারাত্মক ধরনের রোগে আক্রান্ত হতে পারে। কলেরা, ডায়রিয়া থেকে শুরু করে মারাত্মক ধরনের কিন্তু সে রোগে আক্রান্ত হতে পারে। এই জন্য উন্নত কান্ট্রিতে কি করা হয়, ফার্স্টে এখান থেকে অজৈব পদার্থ হিসেবে যে বালি এবং কাদা থাকে এগুলোকে জালের মাধ্যমে ছেঁকে আলাদা করে ফেলা হয়, ফার্স্ট কথা। সেকেন্ড জিনিসটা হচ্ছে এখানে যে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ, জৈব বর্জ্য পদার্থগুলো থাকে এগুলাকে শোধন করার জন্য বিভিন্ন ধরনের সেখানে ব্যাকটেরিয়ার হচ্ছে তোমার কালচার করা হয়। মানে কিছু কিছু স্পেশাল ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে, স্পেশাল ব্যাকটেরিয়া আছে। এরকম একটা ব্যাকটেরিয়ার নাম আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি, জুগলিয়া র্যামিজেরা। এটা এমসিকিউতেও আসে, জুগলিয়া র্যামিজেরা। এটা পরীক্ষা, মেডিকেল পরীক্ষা বা ধরো এইচএসসি পরীক্ষা বা কলেজের এমসিকিউতে আসতে পারে যে পয়বর্জ্য বা সুয়েজ আত্তীকরণের নিচের কোন ব্যাকটেরিয়া ইউজ করা হয়। জুগলিয়া র্যামিজেরা নামক একটা ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে, জুগলিয়া র্যামিজেরা, বা অনেক উচ্চারণ করে র্যামিগেরা, সমস্যা না, একটা উচ্চারণ করলেই হয়েছে। এই জুগলিয়া র্যামিজেরা এই একটা ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াটার কালচার করা হয়। এই ব্যাকটেরিয়াটার একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে এই ব্যাকটেরিয়াটাকে যখন তুমি সুয়েজ পানির মধ্যে যখন ছেড়ে দিবা, অর্থাৎ জৈব পদার্থের মধ্যে যখন ছেড়ে দিবা, সেই জৈব পদার্থকে ভেঙে ফেলবে। জৈব পদার্থকে ভেঙে সেটাকে হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড, পানি আর হচ্ছে মাঝে মাঝে মিথেনে পরিণত করে। অর্থাৎ এই জৈব পদার্থকে সে ভেঙে কিসে পরিণত করতেছে, এই জুগলিয়া র্যামিজেরা কার্বন ডাই অক্সাইড, পানি এবং হচ্ছে তোমার মিথেনে পরিণত করতেছে। তো কার্বন ডাই অক্সাইড তো বুঝতেই পারতেছো, কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্যাস, এটা পরিণত হওয়ার পর এটা বায়ুমণ্ডলের সাথে মিশে যাচ্ছে। পানি তো পানি, আর এই যে মিথেন কি বলতো, মিথেনও কিন্তু এক ধরনের গ্যাস, কিন্তু এই গ্যাসটাকে হচ্ছে পরবর্তীতে আবার সেখান থেকে আলাদা করে ফেলা হয়। কেন আলাদা করে ফেলা হয়? কারণ এই মিথেন গ্যাসটা হচ্ছে জ্বালানি হিসেবে কাজে লাগে। তার মানে দেখো আমাদের কিন্তু ডাবল লাভ হচ্ছে। কেমনে ডাবল লাভ হচ্ছে? একে তো এই পদ্ধতির মাধ্যমে দেখো আমি মলমূত্র সহজে নর্দমার পানি ছিল সেই নর্দমার পানিগুলো দূষণ মুক্ত হচ্ছে, ফলে পরিবেশ দূষণ কমে যাচ্ছে, আবার সেখান থেকে আমি হচ্ছে মিথেন পাচ্ছি যেটাকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। সো ডাবল লাভ হচ্ছে। এরপরে জৈব পদার্থ এবং অজৈব পদার্থ এগুলোকে আলাদা করার পরে বাকি যে ধরো তোমার নর্মাল পানি থাকে, সেই নর্মাল পানি তখন আর খুব একটা পরিবেশ দূষণ করে না। পরে সেই নর্মাল পানিকে তোমার ওই নদী নালা বা পুকুরের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এই পদ্ধতিতে কি হচ্ছে, তাহলে নদী নালা বা পুকুরের পানি সহজে নষ্টও হচ্ছে না, আলটিমেটলি হচ্ছে পরিবেশটাও ভালো থাকতেছে। এটা হচ্ছে উন্নত কান্ট্রিতে করা হয়। এখন তো বুঝতেই পারতেছো বাংলাদেশের অবস্থা খারাপ। বাংলাদেশে এগুলো কিছুই করা হয় না। বাংলাদেশে ডিরেক্ট কি করা হয়, তোমরা নাম শুনছো যে ঢাকা শহরে একটা নদী আছে, বুড়িগঙ্গা নদী, কিন্তু সেই নদীর আশেপাশে যাওয়া যায় না। তোমরা যারা ঢাকা শহরে থাকো বা জীবনে যদি একবার হইলেও ঢাকা শহরে যদি সদরঘাটের এলাকায় যদি যাও, বুড়িগঙ্গা নদীর তীরে যদি কখনো যাও রিসেন্টলি, দেখবা যে ভাই নদীর কাছে যাওয়ার অনেক আগেই দেখবা যে একটা বিশাল বাজে গন্ধ আসতেছে। কেন? কারণ বাংলাদেশে যেটা করা হয় এই সমস্ত কোনো আত্তীকরণ কিচ্ছু করা হয় না, ডিরেক্ট মনে করো যে মলমূত্র সহ নর্দমার পানি ডিরেক্ট হচ্ছে বুড়িগঙ্গা নদী থেকে শুরু করে এরকম বড় বড় নদীতে ডিরেক্ট ফেলা হচ্ছে। তারপরে শিল্প কারখানার বর্জ্য পদার্থগুলো ডিরেক্ট নদীতে ফেলা হচ্ছে। এতে করে কি হয়, আমাদের কিন্তু নদীগুলা পুরো দূষিত হয়ে নদীর পানিগুলা কিন্তু পানের অযোগ্য হয়ে গেছে। এতে করে ভবিষ্যতে, হয়তো এখন না, নিকট ভবিষ্যতে কিন্তু মানুষের কিন্তু বিশুদ্ধ পানির কিন্তু অভাব হবে। কারণ তোমরা চিন্তা করো যে আমরা বর্তমানে যে খাবার পানিগুলা খাই এগুলো আসলে কোত্থেকে আসে বলতো? ভূগর্ভস্থ পানি থেকে আসে। বাট তোমরা কি জানো যে প্রতিনিয়ত এত বেশি পানি উত্তোলন করার কারণে ভূগর্ভস্থ পানিগুলা কিন্তু আস্তে আস্তে আরো নিচের দিকে চলে যাচ্ছে। সো একটা সময় হইতেই পারে যে মাটি থেকে ধরো 100 ফুট গর্ত করলেও তুমি পানি পাবা না। একটা সময় কিন্তু হচ্ছে এরকম, কারণ ভূগর্ভস্থ পানিগুলা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। তো ভূগর্ভস্থ পানি যত নিচের দিকে নেমে যাবে সেই পানি উত্তোলন করা কিন্তু তত কঠিন হয়ে যাচ্ছে। সো তখন সবচেয়ে সেফ অপশন কি ছিল? যদি আমাদের আশেপাশের নদীগুলো যদি দূষণ মুক্ত থাকতো, তাহলে নদীর পানিকে কিন্তু আমরা ফিল্টার করে কিন্তু সাপ্লাই করতে পারতাম। বাট প্রবলেমটা হচ্ছে আমরাই কিন্তু আমাদের নদীগুলোর ধ্বংস করে ফেলছি আসলে। তো বাংলাদেশে এটা করা হয় না। তাহলে যাই হোক, তাহলে মূলনীতিটা বুঝছো যে সুয়েজ বা পয়বর্জ্যের মূলনীতি হচ্ছে যে এখানে দুই ধরনের পদার্থ থাকে, অজৈব জৈব। অজৈব পদার্থ হিসেবে বালি এবং কাদা থাকে, এটাকে আমরা জালের মাধ্যমে বা বিভিন্ন উপায়ে হচ্ছে উন্নত কান্ট্রিতে আলাদা করে ফেলা হয়। আর জৈব পদার্থগুলারে পচানোর জন্য তারা ব্যাকটেরিয়ার হেল্প নিচ্ছে। এরকম একটা ব্যাকটেরিয়া হচ্ছে জুগলিয়া র্যামিজেরা। ওই যে তোমাদেরকে অণুজীব চ্যাপ্টারে পড়াইছিলাম, মনে করে দেখো যে ব্যাকটেরিয়াকে কিন্তু প্রকৃতির ঝাড়ুদার বলা হয়। বলছিলাম যে এই অবজেক্টিভটা কিন্তু মেডিকেল আসতে পারে। অণুজীবে পড়াইছিলাম যে ব্যাকটেরিয়া কি করে, ব্যাকটেরিয়া হচ্ছে বাতাসের অক্সিজেনের সহায়তায় সে
ময়লা আবর্জনাগুলোকে হচ্ছে পচিয়ে সেগুলোকে হচ্ছে দূষণমুক্ত করতে সাহায্য করে। এই জন্য ব্যাকটেরিয়াকে হচ্ছে প্রকৃতির ঝাড়ুদার বলে। যাই হোক, তাহলে এই কাজে একটা উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া হচ্ছে জুগলিয়া র্যামিজেরা। উন্নত কান্ট্রিতে হচ্ছে এটাকে কালচারের মাধ্যমে এই ব্যাকটেরিয়াটাকে সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ জুগলিয়া র্যামিজেরাকে তারা কি করতেছে, উপযুক্ত আবাদ মাধ্যমে বা উপযুক্ত পুষ্টি মাধ্যমে হচ্ছে তারা পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করে এই ব্যাকটেরিয়ার কালচার করতেছে। ফলে অল্প সময়ের মধ্যে এরকম কোটি কোটি ব্যাকটেরিয়া তৈরি হয়। পরে সেই ব্যাকটেরিয়াগুলোকে তারা ছেড়ে দিচ্ছে হচ্ছে এই মলমূত্র সহ নর্দমার জৈব পদার্থের উপর। পরে এই ব্যাকটেরিয়াগুলো কি করতেছে, জৈব পদার্থগুলোকে তারা বাতাসের অক্সিজেনের সাহায্যে জারিত করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প বা অথবা পানিও বলতে পারো, এবং হচ্ছে মিথেনে পরিণত করতেছে। এর মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস এটা উৎপন্ন হয়ে সরাসরি বাতাসে মিশে যাচ্ছে। পানি তো পানি, এটা নিয়ে কোনো কিছু করার নাই। আর মিথেন হচ্ছে জ্বালানি, এটাকে আলাদা করে জ্বালানি হিসেবেও কাজ করা হচ্ছে। এবং এই পদ্ধতির পরে আলটিমেটলি দেখো যে সেই মলমূত্র সহ যে নর্দমার পানি আছে তার মধ্যে কিন্তু এখন আর কিছু নাই, তার মধ্যে এখন আর কোনো মনে করো দূষিত কোনো আর পদার্থ নাই। তারপরে সেই পানিটাকে সরাসরি পুকুরে বা নদীতে ফেলা হচ্ছে উন্নত কান্ট্রিতে। আর বাংলাদেশে এগুলো কিছুই করা হচ্ছে না। আচ্ছা, এখন উন্নত কান্ট্রিতে এই যে মূলনীতিটা পড়াইলাম, সেই মূলনীতি একটা পদ্ধতিতে হচ্ছে অ্যাপ্লাই করা হয়। সেই পদ্ধতিকে তোমার বলা হয় অ্যাক্টিভেটেড স্লাজ পদ্ধতি। এতক্ষণ যে আমি যে মূলনীতিটা বললাম যে কিভাবে কি করা হচ্ছে না করা হচ্ছে, সেটা তো একটা মূলনীতি বললাম। তাহলে এটাকে প্র্যাকটিক্যাল লাইফে একটা পদ্ধতি অনুসরণ করে হচ্ছে সারা বিশ্বে সুয়েজ পরিশোধন করে পরবর্তীতে সেই পরিশোধিত পানি হচ্ছে তোমার নদীতে ফেলা হচ্ছে। তাহলে সেই পদ্ধতিটার নাম হচ্ছে অ্যাক্টিভেটেড স্লাজ পদ্ধতি। তাহলে অ্যাক্টিভেটেড স্লাজ পদ্ধতিতে কি করা হয়, এটা এমসিকিউতে আসতে পারে যে সুয়েজ আত্তীকরণে বর্তমানে সারা বিশ্বে কোন পদ্ধতি ইউজ করা হয়, অ্যাক্টিভেটেড স্লাজ পদ্ধতি। তাহলে অ্যাক্টিভেটেড স্লাজ পদ্ধতিতে বর্তমানে সারা বিশ্বে হচ্ছে সুয়েজ আত্তীকরণ করা হচ্ছে। তাহলে পদ্ধতিটা কি, মূলনীতি বুঝতে পারছি। তাহলে পদ্ধতিটা হচ্ছে, এই পদ্ধতিতে তোমার দুইটা ট্যাঙ্ক নেওয়া হয়। কি করা হয়, দুইটা ট্যাঙ্ক নেওয়া হয়। একটাকে বলা হয় অ্যারেশন ট্যাঙ্ক। আমি বলতেছি, দেখো দুইটা ট্যাঙ্ক, এই যে এটা একটা ট্যাঙ্ক, এটা হচ্ছে মনে করো আরেকটা ট্যাঙ্ক, ঠিক আছে। তাহলে বর্তমানে এই অ্যাক্টিভেটেড স্লাজ পদ্ধতিতে দুইটা ট্যাঙ্ক নেওয়া হচ্ছে, ফিল করো বায়োলজিটা, ঠিক আছে। এর মধ্যে একটা হচ্ছে অ্যারেশন ট্যাঙ্ক, আরেকটাকে তোমার বলা হয় সেটলিং ট্যাঙ্ক, বা এটার আরেকটা নাম হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্ক। তাহলে একটা হচ্ছে অ্যারেশন ট্যাঙ্ক, আরেকটা নাম হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্ক। কেন এই নাম দিছে দেখো। তাহলে প্রথমে কি করা হয়, প্রথমে ধরো এই যে এখানে একটা নলের মাধ্যমে হচ্ছে সুয়েজ যে পানিগুলো আছে, অর্থাৎ মলমূত্র সহ যে নর্দমার পানি আছে, সেই পানিগুলোকে নলের মাধ্যমে হচ্ছে ফার্স্টে অ্যারেশন ট্যাঙ্কের ভিতরে স্থাপন করা হচ্ছে। তাহলে এখানে আসার পর এখানে একটা মেকানিক্যাল একটা অ্যারেটর থাকে। আচ্ছা, অ্যারেশন শব্দটা আসছে দুইটা শব্দ থেকে। অ্যারেশন শব্দটা আসছে এয়ার থেকে। এয়ার মানে কি বলতো, এয়ার মানে হচ্ছে বাতাস। অর্থাৎ অ্যারেশন ট্যাঙ্কে তুমি বাইরে থেকে হচ্ছে বাতাস সরবরাহ করতেছো। এখানে একটা মেকানিক্যাল অ্যারেটর থাকে। মেকানিক্যাল অ্যারেটরের কাজ হচ্ছে এরা বাইরে থেকে হচ্ছে এখানে বাতাস দিচ্ছে, বাইরে থেকে পর্যাপ্ত পরিমাণে কি দিচ্ছে, ট্যাঙ্কের ভিতরে হচ্ছে বাতাস দিচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে বাতাস দিচ্ছে। বাতাস দিলে কি হয়, বাতাস দিলে আলটিমেটলি বাতাসের মধ্যে বলতো কি থাকে, বাতাসের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান থাকে, অক্সিজেন থাকে। তো সেই অক্সিজেনটা হচ্ছে ট্যাঙ্কের ভিতরে চলে আসে। তারপরে কি করা হচ্ছে, সেই ট্যাঙ্কের ভিতরে ওই যে জুগলিয়া র্যামিজেরা এই ব্যাকটেরিয়াটাকে হচ্ছে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে সেই ব্যাকটেরিয়াটা কি করতেছে, বাতাসের যে অক্সিজেন আছে সেই অক্সিজেনকে কাজে লাগায় এই ট্যাঙ্কের ভিতরে যে মলমূত্র সহ নর্দমার পানি আছে তাদের মধ্যে যে জৈব পদার্থগুলা থাকে, সেই জৈব পদার্থগুলোকে ভেঙে সে কার্বন ডাই অক্সাইড, পানি আর হচ্ছে তোমার মিথেন গ্যাসে হচ্ছে পরিণত করতেছে। তো সেই কার্বন ডাই অক্সাইড আলটিমেটলি বাতাসে চলে যাচ্ছে, পানি তো পানি, আর মিথেন গ্যাসকে হচ্ছে আলাদা করে কি করা হচ্ছে, কালেক্ট করে জ্বালানি হিসেবে হচ্ছে ব্যবহার করা হচ্ছে। করার পর তাহলে দেখো, তাহলে এই যে পদার্থের মধ্যে তাহলে যে জৈব পদার্থগুলা ছিল, মলমূত্র সহ নর্দমার পানিতে যে জৈব পদার্থগুলা ছিল, তাহলে সেই জৈব পদার্থগুলা কিন্তু এখন ভেঙে কার্বন ডাই অক্সাইড, পানি এবং মিথেনে পরিণত হয়েছে। হওয়ার পর তাহলে এই পানিগুলা কিন্তু এখন মোটামুটি কি হয়ে গেছে, দূষণমুক্ত হয়ে গেছে। পরে সেই দূষণমুক্ত পানিকে হচ্ছে নলের মাধ্যমে দ্বিতীয় ট্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হয়। দ্বিতীয় ট্যাঙ্কে তোমার বলা হয় সেডিমেন্টেশন ট্যাঙ্ক। সেডিমেন্টেশন শব্দের মানে হচ্ছে তলানি। তুমি খেয়াল করো, আমরা কি বলছিলাম যে মলমূত্র সহ নর্দমার পানিতে দুইটা জিনিস থাকে, একটা জৈব পদার্থ থাকে, আরেকটা হচ্ছে অজৈব পদার্থ থাকে। তো জৈব পদার্থকে কিন্তু আমি অলরেডি এখানে হচ্ছে নষ্ট করে ফেলছি, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে কিন্তু স্টিল কি আছে, এই পানির মধ্যে কিন্তু স্টিল তোমার কি আছে, অজৈব পদার্থ আছে। তো সেই পানিগুলারে পরবর্তীতে যখন দ্বিতীয় ট্যাঙ্কে পাঠানো হয়, অজৈব পদার্থ হিসেবে পানির মধ্যে মূলত এখানে কি আছে,
কাদা আছে, বালি আছে, তো সেই কাদা এবং বালিগুলো আসলে এখানে তলানি পড়ে। এখানে মানে এই দ্বিতীয় ট্যাঙ্কে পানিগুলোরে আনার পর অনেকক্ষণ রেখে দেওয়া হয়। অনেকক্ষণ রেখে দিলে কি হয়, তুমি নিজেই বুঝতেছো, কাদা বালি এগুলা কি পানির থেকে হচ্ছে অনেক ভারী। তো এগুলা পানির থেকে অনেক ভারী হওয়ার কারণে অনেকক্ষণ যদি এখানে তুমি পানির মধ্যে পানিকে এখানে একটা স্থির অবস্থায় রেখে দাও, ওই কাদা বালিগুলো আস্তে আস্তে তলানি পড়ে হচ্ছে নিচের দিকে তলানি পড়ে। এই জন্য এই ট্যাঙ্কটাকে তোমার বলা হয় সেডিমেন্টেশন ট্যাঙ্ক। সেডিমেন্টেশন শব্দের মানে হচ্ছে তলানি। এই ট্যাঙ্কে তার মানে কাদা এবং বালিগুলা তলানি পড়ে। তারপর অনেকক্ষণ পানি রেখে দিলে সেখান থেকে কাদা এবং বালিগুলা হচ্ছে একবার তলানি পড়ে যায়। তারপর উপরের যে ফ্রেশ পানি আছে সেই ফ্রেশ পানিগুলোকে পরবর্তীতে হচ্ছে এই ট্যাঙ্ক থেকে সরাসরি হচ্ছে পুকুরে বা নদী নালায় ফেলে দেওয়া হয়, কারণ ওইগুলো এখন ভালো পানি, ওইগুলো খুব একটা খারাপ না। ব্যাস, এটাই হচ্ছে কাহিনী। তাহলে পদ্ধতিটা বুঝছো যে অ্যাক্টিভেটেড স্লাজ পদ্ধতি কেমনে কাজ করে, আমি আরেকবার একটু বলি, সামারি করি। তাহলে ফার্স্টে তাহলে একটা নলের মাধ্যমে প্রথমে ওই মলমূত্র সহ যে নর্দমার পানি আছে সেগুলোকে প্রথম ট্যাঙ্কের মধ্যে স্থাপন করা হয়। আচ্ছা, প্রথম ট্যাঙ্কটাকে আমরা কি বলতেছি, অ্যারেশন ট্যাঙ্ক বলতেছি। অ্যারেশন শব্দটা আসছে এয়ার থেকে শব্দটা আসছে অ্যারেশন। এয়ার মানে কি, বাতাস। তার মানে প্রথম ট্যাঙ্কে হচ্ছে প্রচুর পরিমাণে বাতাস সরবরাহ করা হচ্ছে, এই জন্য প্রথম ট্যাঙ্কটাকে তোমার অ্যারেশন ট্যাঙ্ক বলে। এখন এই বাতাস সরবরাহ করার জন্য এখানে একটা যন্ত্র আছে, এটাকে বলা হয় মেকানিক্যাল অ্যারেটর। মেকানিক্যাল অ্যারেটরের মাধ্যমে বাইরে থেকে হচ্ছে এই ট্যাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে বাতাস দেওয়া হচ্ছে বা এয়ার দেওয়া হচ্ছে, এই জন্য এই ট্যাঙ্কটাকে বলা হয় অ্যারেশন ট্যাঙ্ক। এয়ার থেকে শব্দটা আসছে অ্যারেশন ট্যাঙ্ক। আচ্ছা, তারপরে কি করা হলো, এখানে হচ্ছে জুগলিয়া র্যামিজেরা এই ধরনের একটা ব্যাকটেরিয়া হচ্ছে ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দেওয়া হয়। তো ব্যাকটেরিয়াটা কি করে, এই অ্যারেশন ট্যাঙ্কে তোমার প্রচুর পরিমাণে এয়ার আছে, এয়ার মানে কি, অক্সিজেন আছে, বাতাসের মধ্যে কি থাকে, অক্সিজেন থাকে। তাহলে সেই অক্সিজেনের সাহায্যে এই মলমূত্র সহ নর্দমার পানিতে যে জৈব পদার্থগুলো থাকে সেই জৈব পদার্থকে সে জারিত করে, অক্সিজেনের সাহায্যে জারিত করে কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প আর হচ্ছে মিথেন গ্যাসে হচ্ছে পরিণত করতেছে। করার পর এগুলাকে আলাদা করে ফেলা হয়, শেষ। তাহলে এই ময়লা পানি থেকে কিন্তু এখন আমার জৈব পদার্থগুলা চলে গেল, নষ্ট হয়ে গেল। তারপরে সেই পানিগুলারে হচ্ছে দ্বিতীয় আরেকটা ট্যাঙ্কে পাঠানো হয়। এই দ্বিতীয় ট্যাঙ্কে পাঠানোর পর অনেকক্ষণ পানিগুলারে এখানে স্থির অবস্থায় রেখে দেওয়া হয়। তো পানিগুলারে যখন অনেকক্ষণ তুমি এরকম স্থির অবস্থায় রেখে দিবা, তাহলে সেই পানির মধ্যে যে বালি, কাদা, হাবিজাবি জিনিস আছে এগুলো আস্তে আস্তে তলানি পড়ে। তলানিকে ইংলিশে বলা হয় সেডিমেন্টেশন, শব্দের মানে হচ্ছে তলানি। তাহলে এই জন্য এই ট্যাঙ্কটাকে বলা হয় সেডিমেন্টেশন ট্যাঙ্ক। তাহলে বালি, কাদা হচ্ছে তলানি পড়ছে, উপরের তখন যে ফ্রেশ পানি থাকে সেই ফ্রেশ পানিকে পরবর্তীতে নদী নালার সাথে ফেলে দেওয়া হচ্ছে, শেষ। এইভাবে তোমার মানে পরিশোধন করে তারপরে পানিগুলোরে নদীতে ফেলে দেওয়া হচ্ছে। এতে করে পরিবেশ দূষণও হচ্ছে না, আবার আমরা ময়লা আবর্জনা থেকেও কিন্তু রক্ষা পাচ্ছি। এটা উন্নত কান্ট্রিতে করা হয় অ্যাক্টিভেটেড স্লাজ পদ্ধতি, যেটা বর্তমানে বাংলাদেশে আসলে চেষ্টা করা হচ্ছে, বাট ওই যে স্টিল আসলে আমাদের দেশে এতদিন কিছুই করা হয় না। রিসেন্টলি মনে হয় কাজ শুরু হয়েছে, এর আগে কিছুই করা হতো না। ডিরেক্ট বুড়িগঙ্গায় ফেলতো, বিভিন্ন নদী নালাতে ফেলতো, আস্তে আস্তে দেখো আমাদের নদী নালাগুলো একবারে শেষ হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তাহলে এই জিনিসগুলো আমরা পারবো। এবং আরেকটা কাজ আছে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই যে সেডিমেন্টেশন ট্যাঙ্কে এই যে বালি, কাদা, এই জিনিসগুলো যে তলানি পড়ে, এগুলোর মধ্যে অনেক ধরনের সার জাতীয় উপাদান থাকে, সেগুলোকে পরবর্তীতে আলাদা করে আবার সার হিসেবে জমিতে চাষাবাদের জন্য ব্যবহার করা যায় উন্নত কান্ট্রিগুলোতে, বুঝতে পারছো? তাহলে সেডিমেন্টেশন ট্যাঙ্কে যে বিভিন্ন ধরনের বালি, কর্দমা, কাদামাটি এগুলো যে তলানি পড়তেছে, এগুলোর উর্বর শক্তি অনেক ভালো থাকে। কাদামাটি কিন্তু অনেক উর্বর হয়, মানে এখানে অনেক ভালো ফসল হয়। পরবর্তীতে এই কাদামাটি বা এই বালিগুলোর আলাদা করে অনেক জমিতে হচ্ছে সার হিসেবেও কিন্তু ইউজ করা হয়। তাহলে দেখছো অনেক লাভও হচ্ছে, আমাদের লাভও হচ্ছে, আর বর্জ্য পদার্থগুলো পরিশোধনের মাধ্যমে আমরা পরিবেশটাকেও দূষণমুক্ত রাখতে পারতেছি। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে, পদ্ধতিটা। আচ্ছা, তারপরে দেখো জীব প্রযুক্তির মাধ্যমে হচ্ছে তোমার সেলুলোজ থেকেও তোমার হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা হয়। এটা আমরা কেমিস্ট্রিতে পড়বো অ্যাকচুয়ালি, এটা এই চ্যাপ্টারে খুব একটা নাই, এটা জাস্ট একটু মাথায় রেখো যে জীব প্রযুক্তির মাধ্যমে হচ্ছে আমরা কি করতেছি। জীব প্রযুক্তির মাধ্যমে আমরা হচ্ছে সেলুলোজ থেকে, সেলুলোজ মানে হচ্ছে এটা কি, এটা ঘাসে পাওয়া যায়। এই সেলুলোজ হচ্ছে এমন একটা উপাদান যেটা কাঠ তারপরে হচ্ছে ঘাস, এই সমস্ত পদার্থে পাওয়া যায়। তো জীব প্রযুক্তির মাধ্যমে কাঠ থেকে বা ঘাসের মধ্যে যে সেলুলোজ থাকে সেখানে ফার্মেন্টেশন বা গাজন পদ্ধতির মাধ্যমে সেখান থেকে হচ্ছে অ্যাসিটোন তৈরি করা যায়, অ্যালকোহল তৈরি করা যায়, অনেক ধরনের জিনিসপত্র তৈরি করা যায়। এটা আমরা কেমিস্ট্রিতে পড়বো, সেলুলোজ থেকে কিভাবে বা স্টার্চ থেকে কিভাবে অ্যালকোহল তৈরি করা যায়, এটা কেমিস্ট্রিতে আছে, তোমাদের কর্মমুখী রসায়নে আছে। অ্যালকোহল তৈরি করা যায়, আবার সেখান থেকে ভিনেগার প্রস্তুতি একটা আছে, একটা টপিকই আছে কর্মমুখী রসায়নে, যে কি বলে মল্ট ভিনেগার প্রস্তুতি, দেখবা শেষের দিকে, যারা যদি কেউ এই চ্যাপ্টারটা পড়ে থাকো আর কি এখনো, দেখবা শেষের দিকে এরকম একটা টপিক আছে, তো সেখানে আমরা কেমিস্ট্রিতে পড়বো অ্যাকচুয়ালি। তো যাই হোক, আচ্ছা এবার আসো জীব প্রযুক্তির হচ্ছে তাহলে সম্ভাবনা, তাইলে ঠিক
ঠিক আছে। জীব প্রযুক্তির সম্ভাবনা হচ্ছে সারা বিশ্বের বর্তমানে অনেক ধরনের জিনিস আছে, ঠিক আছে। তাহলে সারা বিশ্বে হচ্ছে বর্তমানে অনেক ধরনের হচ্ছে জিনিস আছে, সেই বিজ্ঞানীদের ধারণা যে সারা বিশ্বে বর্তমানে অনেক ধরনের সমস্যা আছে, যেই সমস্যাগুলোকে হচ্ছে তোমার বর্তমানে জীব প্রযুক্তির মাধ্যমে সমাধান করা যায়, ঠিক আছে। এরকম একটা আর কি জিনিস আছে। ওকে, ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু দেখতে হবে বর্তমানে, ঠিক আছে। তাহলে এখন দেখো কি কি সমস্যা সমাধান করা যায়, চলো আমরা একটু দেখি, মানে জাস্ট একটু দেখি, এগুলো রিডিং দিবা, এগুলো জাস্ট সৃজনশীলের আসতে পারে, শোনো, আসলে এগুলো হচ্ছে বাংলা প্রশ্ন, এগুলো বানায় লিখতে হবে যে জীব প্রযুক্তির মাধ্যমে বর্তমানে কি কি উপকার করা যাচ্ছে, বানায় লিখবা। ওই যে আমরা অনেক টপিকগুলো পড়াইছি না, কৃষিক্ষেত্রে কি কি উপকার করা হচ্ছে, তারপরে হচ্ছে তোমার চিকিৎসা বিজ্ঞানে কি কি উপকার করা হচ্ছে জীব প্রযুক্তির মাধ্যমে, জিন থেরাপির ক্ষেত্রে কাজে লাগতেছে, এই জিনিসগুলো আর কি। আচ্ছা, তাহলে প্রথমে আসো জিন থেরাপি। তাহলে জিন থেরাপি এবং হচ্ছে RNAi। আচ্ছা, জিন থেরাপি RNAi, আচ্ছা এটার ফুল মিনিং কি? RNA, দেখো RNA তারপরে হচ্ছে RNA তারপরে সাথে একটা আই। RNA মানে তো বুঝতেছো, RNA মানে হচ্ছে যে ডিএনএ RNA পড়ছো না, ডিএনএ RNA। আচ্ছা, আর আইতে হচ্ছে ইন্টারফারেন্স, আইতে হচ্ছে ইন্টারফারেন্স, তার মানে RNAi এই পদ্ধতিটার নাম হচ্ছে RNA ইন্টারফারেন্স টেকনোলজি। আচ্ছা, এই জিনিসটাকে আমি তোমাকে সংক্ষেপে যদি বলি, এই RNA ইন্টারফারেন্সের মাধ্যমে ব্যাপারটাকে আমি তোমাকে সিম্পলি বুঝাই। ধরো এটার জন্য আসলে কি আমাদের 1 নম্বর চ্যাপ্টারের একটা বেসিক লাগবে, প্রথম চ্যাপ্টারটা, বায়োলজির প্রথম চ্যাপ্টারটা। আচ্ছা, আমরা ট্রান্সক্রিপশন পড়ছি, তাই না? বলো তো ট্রান্সক্রিপশন কি ছিল? আমরা 3টা টার্ম পড়ছি বায়োলজির 1 নম্বর চ্যাপ্টারের শেষের দিকে, আমরা 3টা টার্ম পড়ছি। এগুলো আমরা তোমাদেরকে এই যে পরের মাসে আমরা এই চ্যাপ্টারটা শুরু করব আর কি। ফার্স্টে কোষ বিভাজন পড়াবো, দেন আমরা এই টপিকগুলো শুরু করব, ঠিক আছে। তো ডিএনএ থেকে mRNA তৈরির যে একটা পদ্ধতি, বলো তো এই পদ্ধতিটাকে কি বলা হয়? ডিএনএ থেকে mRNA তৈরির পদ্ধতিকে তোমার বলা হয় ট্রান্সক্রিপশন, ঠিক আছে, ট্রান্সক্রিপশন পদ্ধতি। তাহলে ডিএনএ থেকে mRNA তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলতে পারি? ট্রান্সক্রিপশন পদ্ধতি বলতে পারি, ডিএনএ থেকে mRNA তৈরির পদ্ধতিটাকে। আচ্ছা, তাহলে এই ট্রান্সক্রিপশন পদ্ধতিতে যখন একটা ডিএনএ থেকে mRNA তৈরি হয়, আমি হালকা করে বলি, ধরো আমাদের ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ। এখন এই ডিএনএ থেকে মনে করো একটা ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে একটা mRNA তৈরি হবে। তাহলে ডিএনএ থেকে যখন ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে mRNA তৈরি হবে, ধরো ডিএনএর এই সুতাটাকে ব্যবহার করে সেখানে মনে করো একটা mRNA তৈরি হয়েছে, নীল কালারের ধরো mRNA তৈরি হয়েছে। তাহলে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে খেয়াল করে দেখো যে ডিএনএ থেকে একটা কি তৈরি হয়েছে, নীল কালারটা মনে করো RNA, তাহলে ডিএনএ থেকে একটা mRNA তৈরি হয়েছে। এখন এই যে RNA তেও কি থাকে? RNA তেও কিন্তু তোমার নাইট্রোজেন ঘটিত ক্ষারকের কিন্তু একটা সিরিয়াল থাকে। তুমি একটা বেসিক আমি তোমাদেরকে সবসময় বলি, এটা সারা জীবন তোমাদের কাজে লাগবে। ডিএনএ বলো বা RNA বলো, বলতো একটা ডিএনএর যে প্রত্যেকটা সুতা, বলতো ডিএনএর প্রত্যেকটা সুতা আসলে কি দিয়ে তৈরি? ডিএনএর প্রত্যেকটা সুতা হচ্ছে তোমার আসলে নিউক্লিওটাইড দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? নিউক্লিওটাইড দিয়ে তৈরি। আচ্ছা, হোয়াট ইজ নিউক্লিওটাইড? এটা আমি একটু বলি। ডিএনএ, তাহলে ডিএনএর যে প্রত্যেকটা সুতা, ডিএনএ বলো বা RNA বলো, এদের যে প্রত্যেকটা সুতা হচ্ছে তোমার অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে তৈরি। এখন এক একটা নিউক্লিওটাইড হচ্ছে আবার 3টা জিনিস দিয়ে তৈরি। একটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট হচ্ছে একটা শর্করা, ঠিক আছে। ধরো এটা 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা, আমি বুঝাচ্ছি। এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, মানে প্রত্যেকটা কোণা হচ্ছে একটা করে কার্বন, চিন্তা করো। আর এটা হচ্ছে ওতে হচ্ছে অক্সিজেন, এখানে একটা অক্সিজেন আছে, আর তুমি ধরে নাও যে প্রত্যেকটা কোণা হচ্ছে একটা করে কার্বন। তাহলে 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, আর 5 নম্বর কার্বনটা হচ্ছে 4 নম্বর কার্বনের সাথে যুক্ত, কিন্তু বাইরে থাকে, এটা হচ্ছে 5 নম্বর কার্বন। তাহলে মিলায় দেখো, তাহলে এখানে টোটাল 5 কার্বন বিশিষ্ট আমি একটা শর্করা আঁকছি, দেখো 1 2 3 4, এই যেটা হচ্ছে 5 নম্বর কার্বন। এই ডিএনএ এরকম একটা শর্করা দিয়ে গঠিত, যেই শর্করাকে তোমার বলা হয় ডিঅক্সিরাইবোজ শর্করা। তাহলে এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ, 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ শর্করা। সেই শর্করার 1 নম্বর কার্বনে একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক যুক্ত হয়। ধরো সেই নাইট্রোজেন ঘটিত ক্ষারকটা হচ্ছে অ্যাডেনিন, এতে অ্যাডেনিন হইলো। আবার এই শর্করাটার এটা 3 নম্বর কার্বন না, 3 নম্বর কার্বনে ধরো একটা ফসফেট গ্রুপ যুক্ত হইলো, PO4 ফসফেট যুক্ত হইলো। তাহলে এই যে একটা 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা, যেটাকে আমরা ডিঅক্সিরাইবোজ বলতেছি, তার 1 নম্বর কার্বনে হচ্ছে একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক যুক্ত হইলো, আর 3 নম্বর কার্বনে একটা ফসফেট যুক্ত হইলো। এই 3টা স্ট্রাকচার একসাথে মিলেই একটা কি তৈরি করছে? নিউক্লিওটাইড তৈরি করছে। তার মানে একটা নিউক্লিওটাইড 3টা জিনিস দিয়ে গঠিত।
5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন ঘটিত ক্ষারক আর একটা ফসফেট মূলক। এই তিনটা জিনিস মিলে একটা নিউক্লিওটাইড গঠিত। ধরো তার নিচে মনে করে আরেকটা নিউক্লিওটাইড আছে, একটু বুঝো, তার নিচে মনে করে এটা আরেকটা নিউক্লিওটাইড, তাহলে এটার হচ্ছে 5 নম্বর কার্বন, এইটা ধরো এটার 5 নম্বর কার্বনের সাথে ফসফেট যুক্ত, এই যে 5 নম্বর কার্বন তার সাথে ফসফেটটা যুক্ত। আর এখানে মনে করো আরেকটা থায়ামিন আছে, ধরে নাও কথার কথা থায়ামিন আছে, ধরো এটার নিচে আরেকটা আছে, তাহলে এই যে এরকম এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, তাহলে দেখছো উপরে এবং নিচে পরপর দুইটা নিউক্লিওটাইড, দেখো তাদের মাঝখানে হচ্ছে ফসফেটের মাধ্যমে কিন্তু তারা যুক্ত হয়। দেখো উপরের নিউক্লিওটাইডটা নিচের নিউক্লিওটাইডের সাথে দেখো একটা ফসফেটের মাধ্যমে যুক্ত হয়ে তারা একটা স্ট্রাকচার তৈরি করছে। এরকম ধরো 500টা নিউক্লিওটাইড, হাজার হাজার নিউক্লিওটাইড, লক্ষ লক্ষ নিউক্লিওটাইড একটার উপরে আরেকটা এরকম ফসফেটের মাধ্যমে যুক্ত হয়ে ডিএনএর একটা সিঙ্গেল সুতা তৈরি করছে। এবার বুঝতে পারছো যে ডিএনএর প্রত্যেকটা সুতা কেমনে তৈরি হয়েছে? এরকম অনেকগুলা নিউক্লিওটাইড একটার উপরে আরেকটা এইভাবে ফসফেটের মাধ্যমে যুক্ত হয়ে যায়, মাঝখানে ফসফেটের মাধ্যমে যুক্ত হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ নিউক্লিওটাইড একটার উপর আরেকটা বসে ডিএনএর এক একটা সুতা তৈরি করছে। তাহলে আরএনএও সেম, আরএনএও এরকম হচ্ছে অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে গঠিত, এরকম হাজার হাজার মনে করো লক্ষ লক্ষ নিউক্লিওটাইড একটার উপর আরেকটা বসে ফসফেটের মাধ্যমে যুক্ত হয়ে মনে করো আরএনএরও এরকম একটা সুতা তৈরি করছে। ঠিক আছে, এখন এই যে তাহলে আরএনএর সুতা বলো বা ডিএনএর সুতা বলো, জিনিসগুলো কিন্তু সেম ভাবেই গঠিত হয়েছে। ঠিক আছে, তাহলে আরএনএর সুতাও কিন্তু এইভাবেই নিউক্লিওটাইড দিয়ে গঠিত হয়েছে। তাহলে এখন দেখো তো প্রত্যেকটা সুতায়, তাহলে তুমি খেয়াল করে দেখছো যে প্রত্যেকটা সুতায় কিন্তু তাহলে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের কিন্তু একটা কি আছে, সিরিয়াল আছে না? যেখানে ধরো অ্যাডেনিন, নিচেরটা ধরো থায়ামিন, তার নিচেরটা ধরো আবার থায়ামিন, তার নিচেরটা ধরো আবার অ্যাডেনিন, এর একটা সিরিয়াল আছে না? এই সিরিয়ালটাই হচ্ছে আমাদের জীবের সকল রহস্য। আমাদের জীবের সকল রহস্য লুকায় আছে আসলে এই সিরিয়ালের মধ্যে। কারণ আমরা কি বলি যে আমাদের জীবের যত বৈশিষ্ট্য সবগুলো বৈশিষ্ট্য থাকে হচ্ছে জিনের মধ্যে, আবার জিন নিজে হচ্ছে তোমার ডিএনএর একটা অংশ। আর ডিএনএতে আসলে কি থাকে? ডিএনএতে আসলে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের জাস্ট সিরিয়াল ছাড়া আর কিছু থাকে না। তার মানে আমাদের জীবনের সকল রহস্য অ্যাকচুয়ালি সিরিয়ালের মধ্যে হচ্ছে লুকায় আছে। অর্থাৎ ধরো এটা একটা আরএনএ, কথার কথা, এই আরএনএর এখানে মনে করো একটা অ্যাডেনিন আছে, এখানে ধরো আরেকটা অ্যাডেনিন আছে, কথার কথা, এখানে ধরো একটা ইউরাসিল আছে, আরএনএতে হচ্ছে ইউরাসিল থাকে, জাস্ট বুঝো জিনিসগুলো। এখানে ধরো একটা সাইটোসিন আছে, এখানে ধরো একটা গুয়ানিন আছে। তাহলে এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়ালটা, এই সিরিয়ালটার মধ্যে তুমি পরপর 3টা সিরিয়াল মিলেই হচ্ছে মানুষের শরীরে একটা করে কোড তৈরি হয়, এটাকেই জেনেটিক কোড বলে। আমি একটু 1 নম্বর চ্যাপ্টারের পড়াটা এখানে একটু পড়াচ্ছি কারণ একটা জিনিস বোঝানোর জন্য। তাহলে এরকম আরএনএতে অথবা ডিএনএতে এই যে পরপর 3টা, এই যে ধরো এখানে পরপর 2টা আছে, ধরো আরেকটা যদি আমি আঁকতাম, এরকম পরপর 3টা মনে করো নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়াল, এই এক একটা সিরিয়ালকে হচ্ছে তোমার কোডন বলে, কোডন, জেনেটিক কোডন বলে, কোডন। ঠিক আছে, এই কোডনগুলো আসলে জিন। তার মানে জিনের মধ্যে অ্যাকচুয়ালি এই কোডটাই থাকে। দেখা গেছে যে তোমার শরীরে যদি পরপর 3টা এ এ ইউ থাকে ধরো আরএনএ এর মধ্যে, সেটা ধরো তোমার চুলের কালারটাকে সে কালো করতেছে, তাহলে এটাই একটা জিন হয়ে যাবে। বুঝছো, মানে জিনিসটা এইরকম আর কি, যে তাহলে এটা পুরাটা হচ্ছে ডিএনএ। তাহলে ডিএনএ এর ভিতরে শুধু সিরিয়াল আছে, যে অ্যাডেনিন, তার নিচেরটা ধরো অ্যাডেনিন, তার নিচেরটা ধরো থায়ামিন, তারপরে অ্যাডেনিন, তারপরে ধরো গুয়ানিন, তার নিচেরটা গুয়ানিন। তাহলে এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়ালটা আছে প্রত্যেকটা সুতার মধ্যে, এই যে সিরিয়ালটা আছে, এই সিরিয়ালটাই আসলে কোড। এরকম পরপর 3টা সিরিয়াল মিলে হচ্ছে একটা করে কোড। এই কোডগুলাই হচ্ছে আমাদের জীবনের সকল রহস্য আসলে কোডের মধ্যেই আছে। এই কোড অনুযায়ী আমাদের শরীরে হচ্ছে সমস্ত প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিনগুলো আমাদের শরীরের সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। তার মানে সবকিছু আসলে লুকায় আছে এই কোডটার মধ্যে। আজকে যদি এরকম একটা কোড না থেকে যদি অন্যরকম একটা কোড হইতো, ধরো এখানে সিরিয়ালটা হচ্ছে এ এ টি, তারপরে এ জি জি, এটা একটা কোড। ধরো কারো শরীরে এরকম আছে এ টি টি, তারপরে ধরো টি এ জি, এটা মনে করো আরেকটা কোড, তাহলে সে আর অন্যরকম হবে, কারণ তার অন্যরকম প্রোটিন তৈরি হবে। অন্যরকম প্রোটিন তৈরি হলে সে একটু অন্যরকম দেখতে হবে, চেহারা শুরুত হবে, তার বৈশিষ্ট্য অন্যরকম হবে। তার মানে জীবের সবকিছু কিন্তু আসলে সিরিয়ালের মধ্যে লুকায় আছে, এক একটা কোডনের মধ্যে লুকায় আছে। ঠিক আছে, তো এখন আরএনএ আই, যেটাকে আমরা বলতেছি হচ্ছে আরএনএ ইন্টারফারেন্স, সেটার কাজ হচ্ছে এরকম ধরো এই যে পরপর 3টা কোড মিলে যে এক একটা ধরো একটা বৈশিষ্ট্য বহন করতেছে, এর মধ্যে ধরো এই কোডটাতে আমার কোনো প্রবলেম আছে, কথার কথা, ধরো এই কোডটা একটা মানুষের শরীরে থাকার কারণে সেই মানুষটা মনে করে অসুস্থ হয়েছে, তাহলে এখন যদি আমি একটা স্পেশাল পদ্ধতির মাধ্যমে এই কোডটাকে যদি কেটে দিতে পারি, ধরো আরএনএর এইটুকু অংশ, ধরো এরকম অনেকগুলো সিরিয়াল আছে, সি জি
ইউ, এরকম অনেকগুলো সিরিয়াল আছে কথার কথা। এর মধ্যে ধরো আমার এই মাঝখানের যে কোডটা আছে, পরপর 3টা সিরিয়ালের কোডটা, এই মাঝখানের কোডটাতে মনে করো আমার সমস্যা, এর কারণে মনে করো একটা মানুষ অসুস্থ। আমি যদি এখন কোনো কারণে মাঝখানের কোডটাকে যদি কেটে দিতে পারি, এরকম আরএনএর কোনো একটা অংশকে কেটে দেওয়াটাকে বলা হয় স্প্লাইসিং। একটু বুঝো, এরকম আরএনএর কোনো একটা অংশকে কেটে দেওয়াটাকে বলা হয় স্প্লাইসিং। আমি যদি এখন মাঝখানের এই জিনিসটাকে যদি কেটে দিতে পারি বা স্প্লাইসিং করে দিতে পারি, তাহলে দেখা গেল সেই মানুষটা ঠিক হয়ে গেল। এই প্রযুক্তিটাকেই তোমার বলা হয় আরএনএ ইন্টারফারেন্স, মানে আমি ইন্টারফেয়ার করতেছি। আমরা অনেক সময় কথায় কথায় বলি না, এই তুই কিন্তু আমার ব্যাপারে একদমই নাক গলাবি না। ইংলিশে এটারে কি বলে, যে তুমি কিন্তু আমার ব্যাপারে কিন্তু ইন্টারফেয়ার করবা না। ইন্টারফেয়ার মানে কি? একজনের ব্যাপারে আরেকজনের হস্তক্ষেপ করা। তাহলে এটা হচ্ছে আরএনএর একটা কোড ছিল, আমরা বাইরে থেকে কি করতেছি, হস্তক্ষেপ করতেছি। হস্তক্ষেপ করে তার এই নষ্ট যে কোডটা ছিল, সেই নষ্ট কোডটাকে মনে করো স্প্লাইসিং করতেছি। স্প্লাইসিং মানে কেটে বাদ দিয়ে দিচ্ছি, এইটুকু অংশকে কেটে বাদ দিয়ে বাকিগুলো রাখতেছি। ফলে যে নষ্ট জিনটা ছিল, সেই নষ্ট জিনটা চলে গেছে, মানুষটা সুস্থ হয়ে গেছে। এটাই হচ্ছে আরএনএ ইন্টারফারেন্স, মানে আমরা আরএনএর মধ্যে ইন্টারফেয়ার করতেছি, আরএনএর স্ট্রাকচারের মধ্যে আমরা হস্তক্ষেপ করতেছি। হস্তক্ষেপ করে আমরা আরএনএর কোডগুলোকে স্প্লাইসিং পদ্ধতিতে কেটে ফেলতেছি। এই জন্য এই টেকনোলজিকে তোমার বলা হয় আরএনএ ইন্টারফেয়ার করা, আরএনএ ইন্টারফারেন্স। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা হচ্ছে এইরকমই আর কি। তাহলে এরকম আরএনএ ইন্টারফারেন্স বা এই সমস্ত প্রযুক্তির মাধ্যমে দেখো বিভিন্ন ধরনের আমরা কি করতে পারি চাইলে, বংশগতীয় রোগ, ক্যান্সার এবং কিছু সংক্রামক জটিল রোগের চিকিৎসায় এরকম জিন থেরাপি, এটার আরেকটা নাম হচ্ছে জিন থেরাপি। জিন থেরাপি প্রয়োগ করে আমরা আলটিমেটলি মানুষটাকে সুস্থ করতে পারতেছি। এই ক্ষেত্রে যে দেখো রোগ সৃষ্টির জন্য দায়ী যে জিন, সেই জিনকে দেখো কারেক্টেড জিন দ্বারা প্রতিস্থাপন করতেছি। অর্থাৎ আমরা ফার্স্টে স্প্লাইসিং করতেছি, নষ্ট জিনটাকে স্প্লাইসিং পদ্ধতিতে কেটে বাদ দিয়ে ধরো সেখানে ভালো জিনটাকে আমরা ঢুকিয়ে দিচ্ছি। ফলে আমাদের জিনটা কি হলো, কারেকশন হয়ে গেল না? আমরা যেমন খাতায় মনে করে একটা কথা লেখার পর রাবার দিয়ে মুছে মনে করে আবার আরেকটা জিনিস লিখলাম, তাহলে জিনিসটাকে আমি কি করলাম, কারেকশন করলাম। তাহলে এখানেও কিন্তু সেম, তুমি একটা নষ্ট জিনকে স্প্লাইসিং প্রক্রিয়াতে কেটে বাদ দিয়ে সেখানে মনে করো ভালো জিনটাকে বসায় দিচ্ছ, তার মানে একটা ভুল জিনিসকে তুমি কারেকশন করতেছো। এই জন্য এটা কারেক্টেড জিন বলে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এবং এই টেকনোলজিটা বুঝতেছো যে কেন এটাকে আরএনএ ইন্টারফারেন্স বলা হয়। কারণ এই পদ্ধতিতে আমরা আরএনএর যে কোডটা আছে, কোডে ইন্টারফেয়ার করতেছি, হস্তক্ষেপ করে আমরা সেই কোডটাকে বাদ দিয়ে নতুন আর একটা সুন্দর ভালো কোড বসায় দিচ্ছি, ইন্টারফেয়ার করতেছি। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তারপরে মাইক্রো আরএনএ, এইগুলো একটু জাস্ট রিডিং দিবা। ঠিক আছে, মাইক্রো আরএনএর হচ্ছে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, এটা হলো রোগ সৃষ্টিকারী জিনের কাজকে হচ্ছে প্রতিরোধ করে। ঠিক আছে, আমি তো ডিটেলসে বলেই দিলাম। তারপরে স্টেম সেল, আচ্ছা জীব প্রযুক্তির মাধ্যমে বর্তমানে হচ্ছে তোমার কিছু ধরনের কোষ তৈরি করা হয়েছে, যেগুলো স্টেম সেল বলে। এই স্টেম সেল কোষ সৃষ্টি করে হারানো অঙ্গের প্রতিস্থাপন, তারপরে যে কোনো অঙ্গের কোষ তৈরি করা, নতুন ওষুধের পরীক্ষা ইত্যাদি পূর্বের চেয়ে সহজতর হবে বলে আশা করা হচ্ছে। তো স্টেম সেল জিনিসটা কি? স্টেম সেল হচ্ছে, তোমরা হাইড্রা চ্যাপ্টারটা অনেকে হয়তো পড়ে ফেলছো। হাইড্রা চ্যাপ্টারটা যারা পড়ছো তারা কিন্তু অলরেডি জানো যে হাইড্রাতে কি হয়। হাইড্রাতে হচ্ছে তার একটা দেহের কোনো একটা অংশ কেটে গেলে সেই কাটা অংশটা হচ্ছে নতুন করে গজায়। বা তোমরা একটা রূপকথার একটা গল্প চিন্তা করো, ধরো রূপকথার একটা গল্প, ধরো একটা দৈত্য আসছে তোমাকে আক্রমণ করতে। ধরো এটা একটা দৈত্য হচ্ছে তোমাকে আক্রমণ করতে আসছে। ঠিক আছে, তাহলে এই যে একটা দৈত্য তোমাকে আক্রমণ করতে আসে, ধরো তুমি কোনো কারণে দৈত্যর মাথা কেটে ফেলছো, তুমি হাসতেছো কেন? যে আমি দৈত্যটার মাথা কেটে ফেলছি, তার মানে আমি দৈত্যটারে মেরে ফেলছি। বাট একটু পরে দেখলা দৈত্যটার কাটা মাথা আবার নতুন করে গজাইছে। তুমি তখন চিন্তা করলে আরে তো অসম্ভব। ঠিক আছে, অসম্ভব মানে তুমি একটা মাথা কেটে ফেলছো, দেখলা যে সেই কাটা মাথাটা আবার হইতেছে, নতুন করে তৈরি হইলো। তাহলে এই যেই পদ্ধতিতে তাহলে একটা দৈত্যের মাথা কেটে দিলে সেই কাটা মাথাটা হচ্ছে আবার নতুন করে গজায়, সেটা একটা স্পেশাল কোষ থেকে গজায়। এই ধরনের কোষকে আমরা বলতে পারি হচ্ছে স্টেম কোষ বা স্টেম সেল। অর্থাৎ বিজ্ঞানীদের ধারণা স্টেম সেল হচ্ছে এমন এক ধরনের সেল যেই সেলটা প্রয়োজন অনুযায়ী দেহের যে কোনো অঙ্গে রূপান্তর হইতে পারে। এই ধরনের একটা স্টেম সেল হচ্ছে হাইড্রাতে পাওয়া যায়। যারা হাইড্রা চ্যাপ্টারটা পড়ছো তারা জানো, ওই স্টেম সেলটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। যদি কেউ হাইড্রা পড়ে থাকো তার এটা জানার কথা, ইন্টারস্টিশিয়াল কোষ। হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষ হচ্ছে আসলে এক ধরনের স্টেম সেল। এই জন্য হাইড্রার কোনো একটা অংশ কেটে ফেললে ইন্টারস্টিশিয়াল কোষটা সেই কাটা জায়গাটা হচ্ছে নতুন করে জন্ম দিতে পারে। যদি মাথা কেটে ফেলো, ইন্টারস্টিশিয়াল কোষটা হচ্ছে মাথায় কনভার্ট হয়ে যায়। হাত কেটে ফেললে কথার কথা
হাইড্রায় তো আসলে হাত নাই, কোষিকা আছে, কোষিকা কেটে ফেললে সেই ইন্টারস্টিশিয়াল কোষগুলো হচ্ছে কোষিকায় কনভার্ট হয়, স্টেম সেল। এখন এরকম স্টেম সেল মানব দেহ পাওয়া যায়, কিন্তু মানব দেহে এত উন্নত স্টেম সেলটা নাই। মানব দেহে যেটা আছে এটা আমাদের রক্তকণিকায় কিছু স্টেম সেল আছে, সেই স্টেম সেলটা প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের রক্তকণিকায় কনভার্ট হতে পারে। মানব দেহ কিন্তু স্টেম সেল আছে, এগুলো হচ্ছে রক্তকণিকায় পাওয়া যায়। যেমন মানব দেহের যে স্টেম সেল আছে রক্তকণিকায় পাওয়া যায়, সে চাইলে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেলে কনভার্ট হতে পারে, অথবা সে চাইলে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসিতে কনভার্ট হতে পারে, সে চাইলে অনুচক্রিকা বা প্লাটিলেটেও কনভার্ট হতে পারে। বুঝছো? মানব দেহে এরকম রক্তকণিকার ক্ষেত্রে এরকম স্টেম সেল হচ্ছে মানব দেহে পাওয়া গেছে। সে চাইলে হচ্ছে লোহিত রক্তকণিকায় কনভার্ট হয়, শ্বেত রক্তকণিকায় কনভার্ট হয়, অথবা হচ্ছে অনুচক্রিকায় কনভার্ট হয়। তাহলে এই যে একটা কোষ প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের কোষে কনভার্ট হতে পারছে, সেই কোষটারে বলা হয় স্টেম সেল বা স্টেম কোষ। ঠিক আছে? তো এই স্টেম সেল বর্তমানে জীব প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা কিছু স্টেম সেল তৈরি করে মানুষের হারানো অঙ্গ প্রতিস্থাপন করার চেষ্টা করতেছে। মানে কৃত্রিমভাবে এমন একটা কোষ তৈরি করার চেষ্টা করতেছে যেই কোষটা নিজে থেকেই রিজেনারেশন করবে, নিজে থেকেই হচ্ছে তোমার কোষ বিভাজনের মাধ্যমে মানুষের মনে করে একটা হাতে পরিণত হবে, একটা পায়ে পরিণত হবে, চেষ্টা করা হচ্ছে আর কি। ওই কোষটাকে বলা হয় স্টেম সেল। তাহলে বুঝছো? তাহলে স্টেম সেলটা কি? যে একটা কোষ প্রয়োজন অনুযায়ী যে কোনো কোষে কনভার্ট হইতে পারলে ওই কোষটারে স্টেম কোষ বলে। তারপরে জিনোম স্ক্যানিং করা হচ্ছে, এটা আমরা একটু পরে পড়বো এগুলা। তারপরে ন্যানো টেকনোলজির মাধ্যমে হচ্ছে তোমার স্বাস্থ্যসেবা এবং খাদ্য নিরাপত্তার বিধান করা সম্ভব হচ্ছে, একটু দেখবা। তারপরে জিএম অণুজীব, ওই যে জেনেটিক্যালি মডিফাইড অণুজীব, এগুলো তো পড়াইছি, ঠিক আছে। তারপরে জীব প্রযুক্তি, যে কৃষকের বালাই নাশকের উপর নির্ভরশীলতা হ্রাস করছে, ঠিক আছে, এগুলো একটু রিডিং দিবা। ওকে, আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু আজানের পরে কন্টিনিউ করি, দাঁড়াও। ঠিক আছে, আমরা একটু আজানের পরে কন্টিনিউ করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিব। দেখি, একজন বলছে ভাইয়া মরিয়ম খাতুন, ডিএনএ আই হয় না। ডিএনএ তে এটা করা হয় না, কারণ ডিএনএ তে এটা করাটা খুব রিস্কি। আর এর কারণও আছে, এটার একটা কারণও আছে। এই কারণটা আসলে কি তোমরা কি জানো? এই যে আমাদের শরীরে বলতো সবকিছু নিয়ন্ত্রণ করতেছে কে? সবকিছু নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে তোমার ওই যে ওই সিরিয়ালটা, ঠিক আছে। কিন্তু সেই সিরিয়ালটা সরাসরি কিন্তু নিয়ন্ত্রণ করতেছে না। সে কি তৈরি করার মাধ্যমে নিয়ন্ত্রণ করতেছে বলতো? সে হচ্ছে প্রোটিন তৈরি করার মাধ্যমে নিয়ন্ত্রণ করতেছে।
অর্থাৎ আমাদের শরীরে ডিএনএ বা আরএনএর মধ্যে যে সিরিয়ালটা আছে সেই সিরিয়ালটা সবকিছু নিয়ন্ত্রণ করতেছে, এটা সত্যি কথা। কিন্তু সে নিজে কিন্তু সরাসরি সব কাজ করতেছে না। সে নিজে কি করতেছে, তার যে সিরিয়ালটা আছে সেই সিরিয়াল অনুযায়ী হচ্ছে শরীরে কি তৈরি হচ্ছে, রাইবোজোম কি তৈরি করতেছে, তার সেই সিরিয়াল অনুযায়ী প্রোটিন তৈরি করতেছে। সেই প্রোটিনগুলো হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে মনে করো কাজ করতেছে, কাজ করে হচ্ছে আমাদের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলোকে বাস্তবায়ন করতেছে। ব্যাপারটা হচ্ছে এরকম। ক্লিয়ার? মানে ব্যাপারটা এরকম যে ডিএনএ বা আরএনএ তুমি ধরে নাও যে এগুলো হচ্ছে বস, অফিসের বস, সেই সবকিছু কন্ট্রোল করতেছে, কিন্তু সে সরাসরি কাজ করতেছে না। সে মনে করো কর্মীদেরকে নির্দেশ দিচ্ছে, এই তুমি এই কাজটা এমনে করো, তুমি কাজটা এমনে করো, তুমি এটা এমনে করো। কর্মীরা হচ্ছে তার হয়ে কাজ করতেছে। এখানে কর্মী হচ্ছে তোমার কি, প্রোটিন। প্রোটিন হচ্ছে এখানে কর্মী। তাহলে এই সিরিয়ালগুলো হচ্ছে বস। তাহলে সেই বসের সিরিয়াল অনুযায়ী কোষে তোমার প্রয়োজনীয় পরিমাণে হচ্ছে প্রোটিন তৈরি হচ্ছে, এবং সেই প্রোটিনগুলি আলটিমেটলি আমাদের সকল বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করতেছে। বুঝতে পারছো? এখন সমস্যাটা হয়েছে, তাহলে এই যে প্রোটিনগুলো সবকিছু নিয়ন্ত্রণ করে, এই প্রোটিনগুলো সরাসরি কোত্থেকে তৈরি হয়? আরএনএ থেকে তৈরি হয়। বুঝছো? ডিএনএ থেকে সরাসরি কখনো প্রোটিন তৈরি হয় না। ডিএনএ থেকে ফার্স্টে আরএনএ তৈরি হয়, দেন সেই আরএনএর সিরিয়াল অনুযায়ী প্রোটিন তৈরি হয়। এই জন্য তুমি আরএনএ ইন্টারফারেন্স যদি করো, সরাসরি আরএনএ থেকে তোমার প্রোটিন তৈরি হচ্ছে, তাহলে তোমার মনে করো জিনিসটা সহজ হয়। তুমি ডিএনএ ইন্টারফারেন্স করলে, ডিএনএতে কোনো কারণে যদি চেঞ্জ করে ফেলো, এটা ক্যান্সার সৃষ্টি করার একটা রিস্ক বাড়ায়। প্লাস ডিএনএ থেকে সরাসরি তোমার প্রোটিন তৈরি হয় না। ডিএনএ থেকে তুমি যাই করো না কেন, ডিএনএ থেকে ফার্স্টে আরএনএ তৈরি হবে, দেন আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। তাহলে তুমি যদি সরাসরি আরএনএ ইন্টারফেয়ার করো, আরএনএ ইন্টারফারেন্স করো, তাহলে আরএনএ থেকে সরাসরি প্রোটিন তৈরি হয়ে তো তোমার কাজটা দ্রুত হয়ে যাচ্ছে, প্লাস তোমার রিস্কও থাকতেছে না। ডিএনএ কে চেঞ্জ করার অনেক রিস্কি, ওইটাও করা লাগতেছে না। এই জন্য ডিএনএ ইন্টারফারেন্স আসলে নাই। আচ্ছা, তাহলে জীব প্রযুক্তির মাধ্যমে কৃষক কি করতেছে? বর্তমানে বালাই নাশকের উপর নির্ভরশীলতা হ্রাস করছে। বালাই নাশক মানে কি? কীটনাশক। কীটনাশক আর কি, কীটনাশকের উপর যে পড়াইছে না যে কীটনাশকের উপর নির্ভরশীলতা হ্রাস হচ্ছে এবং নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিবেশ দূষণটাও হচ্ছে আর কি। তাহলে এগুলো একটু দেখবা। এখন আসো, এটা মেডিকেলে আসছিল, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 17-18তে আসছিল। দেখো তো পারো কিনা, কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয়। দেখছি এগুলোই মেডিকেলের প্রশ্ন, সহজ প্রশ্ন, একটু পড়লেই পারা যায়। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে আমরা পড়াইছি এবং সৃজনশীলের গ ঘ কিন্তু আমরা আলোচনা করছি। ঠিক আছে, ইনসুলিন কি? দেখো এই জিনিসটা অনেকে তোমরা পারো নাই, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 4-5-এ আসছে। ইনসুলিন কি এটা কিন্তু আমি পড়াইছি। দেখো তোমাদের বেসিক থেকেই তোমরা পারবা। দেখো একটু বুঝাই। ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন, এটা সবাই জানি। আমি গত ক্লাসে বলছিলাম যে আমাদের শরীরে যত হরমোন আছে বা যত এনজাইম আছে সবগুলো আসলে প্রোটিন। মনে রাখবা, যে কোনো হরমোন বা এনজাইম এগুলো মেইনলি আসলে প্রোটিন দিয়ে তৈরি। তার মানে ইনসুলিন হচ্ছে এক ধরনের প্রোটিন। আবার যে কোনো প্রোটিন বলো তো এটা কি দিয়ে তৈরি? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে এক একটা কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। তার মানে এটা প্রোটিন, তার মানে এটা আসলে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। তাহলে ইনসুলিন হচ্ছে এক ধরনের অ্যামাইনো অ্যাসিডের পলিমার বলতে পারো। যেহেতু অপশনে প্রোটিন নাই, খেয়াল করে দেখো, যেহেতু অপশনে প্রোটিন নাই তাহলে তো অ্যান্সারটা অ্যামাইনো অ্যাসিডই হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কাহিনী। দেখছো, বেসিক বুঝে বললে পারা যায়। গোল্ডেন রাইসে হচ্ছে কোন ভিটামিন রয়েছে? দেখছো এটা অনেকবার প্রশ্ন আসে। দেখো রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, কি বলে যে হ্যাঁ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ঠিক আছে, বলো গোল্ডেন রাইস ভিটামিন এ আছে, পড়াইছেন এগুলো সবই। যে রাতকানা রোগ, এশিয়াতে হচ্ছে রাতকানা রোগ বেশি, এই জন্যই যে সুইডেনের একজন বিজ্ঞানী ইনগো পট্রিকাস পড়াইছিলাম, মনে আছে? ইনগো পট্রিকাস কি করছে যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে ওই যে ড্যাফোডিলে হচ্ছে তোমার ভিটামিন এ উৎপাদনকারী যে জিনটা আছে সেটা হচ্ছে চালের মধ্যে হচ্ছে দিয়ে দিছে, ধানের মধ্যে দিয়ে দিছে, জ্যাপোনিকা টাইপ ধানে। ফলে আলটিমেটলি এখন সেই ধানে হচ্ছে ভিটামিন এ পাওয়া যায়। তাহলে এগুলো কিন্তু পড়াইছি আমরা। এবার আসো আমাদের লাস্টের দিকের টপিক, দুইটা টপিক একটু পড়াবো, এটা একটু ইম্পর্টেন্ট। জিনোম সিকোয়েন্সিংটা কি, জিনোম জিনিসটা কি, জিনোম সিকোয়েন্সিং কি বা ডিএনএ সিকোয়েন্সিং কি, আর একটু পরে আমরা পড়বো হচ্ছে জিনোম সিকোয়েন্সিং পড়বো, আর হচ্ছে একটু পরে আমরা তোমার দেখবো আর কি। ঠিক আছে, আর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটাও হচ্ছে আমরা একটু দেখবো। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আর জিনোম সিকোয়েন্সিংটা হচ্ছে আমরা একটু দেখবো। আচ্ছা, এই দুইটা টপিক। তাহলে চল আমরা দেখি, শেষ, তারপরে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। তো ছোট্ট ক্লাস, আজকে ক্লাস 1 ঘন্টার বেশি লাগার কথা না, আগেই বলছি। তাহলে দেখো জিনোম সিকোয়েন্সিং হচ্ছে একটু কিন্তু বুঝতে হবে, ঠিক আছে, একটু ইম্পর্টেন্ট। ফার্স্ট কথা হচ্ছে জিনোম সিকোয়েন্সিং এর প্রবর্তক হচ্ছেন ডক্টর এফ স্যানগার। ঠিক আছে, তাহলে ডক্টর এফ স্যানগার নামক একজন বিজ্ঞানী, তিনি হচ্ছে জিনোম সিকোয়েন্সিং এর হচ্ছে প্রবর্তক। আচ্ছা, এখন আসো, একটা জীবের জিনোমকে ওই জীবের হচ্ছে তোমার মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়। আমি সবগুলো পড়াবো। দেখো, কোন একটি প্রজাতির একটি নিউক্লিয়াসে সাধারণত ক্রোমোজোমের একটি সেটকে বলা হয় জিনোম।
আর একটা জীবকোষে অবস্থিত জিন সমষ্টিকেও একত্রে হচ্ছে জিনোম বলা হয়। হ্যাপ্লয়েড নিউক্লিয়াসে একটি জিনোম থাকে আর ডিপ্লয়েড নিউক্লিয়াসে হচ্ছে দুটি জিনোম থাকে। তাহলে মানুষের দেহকোষে হচ্ছে এক জোড়া জিনোম আছে। আচ্ছা, এখন একটা জিনিস একটু বুঝো, জিনোম সিকোয়েন্সিংটা তুমি ফার্স্টে হচ্ছে একটু বুঝার চেষ্টা করো, এটা তোমার কাজে লাগবে। ঠিক আছে, দেখো একটু বুঝো জিনিসগুলা। ওকে, তাহলে একটু বুঝো, তাহলে একবারে সিম্পল জিনিস। দেখো তো, ধরো এটা হচ্ছে মানুষের শুক্রাণু, ধরো, তাহলে বলো তো মানুষের শুক্রাণু কি? হ্যাপ্লয়েড না? খেয়াল করে দেখো, তাহলে মানুষের শুক্রাণু হচ্ছে হ্যাপ্লয়েড। আচ্ছা, তাহলে কি বুঝতে পারছো যে কেন ডিএনএ আই বলে কিছু নাই? আই হোপ ক্লিয়ার। ওই যে আমি আরেকবার একটু মনে করা দেই, তারপর এটা ফার্স্ট চ্যাপ্টারের বেসিকটা যাদের ক্লিয়ার তাদের জন্য ইজি, যে ডিএনএ থেকে কিন্তু ফার্স্টে আরএনএ, দেন আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, আর প্রোটিন সরাসরি মাঠ পর্যায়ে কাজ করতেছে। এখন তুমি ডিএনএ তুমি চেঞ্জ করে দিলা, তাহলে ডিএনএ থেকে কিন্তু সরাসরি প্রোটিন তৈরি হয় না, ডিএনএ থেকে ফার্স্টে আরএনএ হবে, দেন সেখান থেকে প্রোটিন হবে। তাহলে এটা একটু রিস্কি, কারণ তুমি ডিএনএ এর মধ্যে এরকম কেটে মেটে উল্টাপাল্টা কাজ করলে ডিএনএ অনেক সময় মিউটেশন হয়, মিউটেশন হয়ে ক্যান্সার বা অনেক মারাত্মক রোগ হতে পারে। কিন্তু তুমি ডিএনএ থেকে যে আরএনএ হয়, সেই আরএনএটার মধ্যে তুমি যদি একটু কাটাকাটি করো, এটা খুব একটা কোনো সমস্যা হয় না, শরীরের কোনো ক্ষতি করে না। প্লাস আরএনএতে যদি কোনো কারণে চেঞ্জ করি, সেখান থেকে সরাসরি প্রোটিন তৈরি হচ্ছে, কাজটাও দ্রুত হয়। কারণ দিন শেষে আসলে যে প্রোটিন তৈরি হয়, ওই প্রোটিনটাই আসলে সব কাজ করে, আর ওরা জাস্ট খালি বস, ও খালি নির্দেশ দিচ্ছে এমনি এমনি কাজ করো। এই জন্য আরএনএকে আমরা ইন্টারফেয়ার করি, ডিএনএ রে করি না। যাই হোক, আরেকবার একটু বললাম, একটা চমৎকার একটা প্রশ্নটা ভালোই আসলে, যে কেন হয় না। দেখছো, বুঝে পড়লে বায়োলজিটা অনেক সহজ। আচ্ছা, এখন আসো, ধরো একটা শুক্রাণু, তাহলে মানুষের শুক্রাণু হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে কি? এখানে এক সেট ক্রোমোজোম আছে। হ্যাপ্লয়েড আমরা সারা জীবন এন দিয়ে প্রকাশ করছি, না বুঝে এন দিয়ে প্রকাশ করছি। কেন এটারে এন দিয়ে প্রকাশ করা হয়, চলো আজকে দেখি। মানুষের যে শুক্রাণু, শুক্রাণুতে শুধুমাত্র কার ক্রোমোজোম থাকে? বাবার ক্রোমোজোম থাকে। তাহলে ধরো বাবার ক্রোমোজোম হচ্ছে 23টা, তাহলে বাবার সেই 23টা ক্রোমোজোম হচ্ছে বাবার শুক্রাণুর মধ্যে আছে। তাহলে বাবার এই যে 23টা ক্রোমোজোম, সেই 23টা ক্রোমোজোমের যে একটা সেট তৈরি হয়, সেই সেটটাকেই তোমার বলা হয় জিনোম। তার মানে কোনো জীবের নিউক্লিয়াসে, তাহলে আর বুঝতেই পারতেছো ক্রোমোজোম কই থাকে বলো তো? ক্রোমোজোম থাকে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে থাকে। তাহলে কোনো জীবের নিউক্লিয়াসের ভিতরে এক সেট যে ক্রোমোজোম, সেই এক সেট ক্রোমোজোমকে তোমার বলা হয় এক একটা জিনোম বলা হয়। তাহলে বাবার শুক্রাণুতে হচ্ছে এক সেট ক্রোমোজোম থাকে, মানে একটা জিনোম থাকে। সেম ভাবে মায়ের ধরো ডিম্বাণু, সেখানেও কিন্তু 23টা ক্রোমোজোম আছে, তাহলে সেটাও কিন্তু আরেক সেট, তাহলে সেটাও কিন্তু একটা জিনোম। তাহলে বুঝতে পারতেছো যে কোনো জীবের নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমের এক একটা সেটকে, মানে সবগুলো ক্রোমোজোমের একটা সেটকে জিনোম বলে। তাহলে বাবার শুক্রাণু হচ্ছে হ্যাপ্লয়েড, তাহলে সেখানে এক সেট ক্রোমোজোম থাকে, তার মানে বাবার শুক্রাণুতে হচ্ছে একটা জিনোম থাকে। সেম ভাবে মায়ের শুক্রাণু হচ্ছে হ্যাপ্লয়েড, তাহলে সেখানেও এক সেট ক্রোমোজোম থাকে, এজন্য মায়ের শুক্রাণুতে হচ্ছে তোমার একটা জিনোম থাকে। কিন্তু এই বাবার শুক্রাণু আর মায়ের শুক্রাণু মিলিত হয়ে যখন একটা পরবর্তী বংশধর যখন সৃষ্টি হয়, পরবর্তী বংশধর কিন্তু তোমার ডিপ্লয়েড হয়, অর্থাৎ এখানে 2 সেট ক্রোমোজোম থাকে। এই জন্য আমরা বলতে পারি যে ডিপ্লয়েড কোষে হচ্ছে তোমার 2টা জিনোম থাকে। এটা কি বলা যায়? দেখো, সিম্পল বেসিক, তুমি নিজেই এখন বুঝতেছো যে ডিপ্লয়েড কোষে তার মানে হচ্ছে তোমার 2টা জিনোম থাকে। একটা জিনোম বাবার কাছ থেকে আসছে, একটা জিনোম মায়ের কাছ থেকে আসছে। তার মানে হ্যাপ্লয়েড কোষে একটা করে জিনোম থাকে, কিন্তু ডিপ্লয়েড কোষে 2টা জিনোম বা এক জোড়া জিনোম থাকে। পারা যাবে না? ইজি জিনিস, ঠিক আছে? এটাই আসলে বলা হয়েছে যে তাহলে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসে এই কারণে যেহেতু এক সেট ক্রোমোজোম থাকে, হ্যাপ্লয়েড নিউক্লিয়াসে যতগুলো ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমের সেটকে তোমার বলা হয় জিনোম। তো তাহলে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসে হচ্ছে এক সেট ক্রোমোজোম থাকে, এজন্য হ্যাপ্লয়েড নিউক্লিয়াসে একটাই জিনোম থাকে। আর ডিপ্লয়েড নিউক্লিয়াসে, ডিপ্লয়েড মানে কি? 2 সেট ক্রোমোজোম আছে, এক সেট বাবার কাছ থেকে আসছে, এক সেট মায়ের কাছ থেকে আসছে। এই জন্য ডিপ্লয়েড নিউক্লিয়াসে হচ্ছে তোমার 2টা জিনোম থাকে বা এক জোড়া জিনোম থাকে। এখন বলো, মানুষের যে দেহকোষ, মানুষের দেহকোষ কিন্তু ডিপ্লয়েড। তো মানুষের দেহকোষ যেহেতু ডিপ্লয়েড, এজন্য মানুষের দেহকোষে হচ্ছে তোমার 2টা অথবা এক জোড়া হচ্ছে জিনোম থাকে। 2 মানে কি? 2 মানে কি? এক জোড়া। এই জন্য মানুষের দেহকোষ যেহেতু ডিপ্লয়েড, এই জন্য মানুষের দেহকোষে 2টা অথবা হচ্ছে এক জোড়া জিনোম থাকে। এবার বুঝতে পারছো? এটা একটা সংজ্ঞা। তাহলে জিনোমের সংজ্ঞা হচ্ছে, দেখো, তাহলে কোন একটি প্রজাতির একটা নিউক্লিয়াসে সাধারণত ক্রোমোজোমের পুরো সেটটাকে হচ্ছে জিনোম বলা হয়। তাহলে কোন
প্রজাতির নিউক্লিয়াসের ভিতরে যতগুলা ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমগুলোর সেটকে হচ্ছে জিনোম বলা হয়। তাহলে আশা করি সংজ্ঞা পারবা। তাহলে হ্যাপ্লয়েডে হচ্ছে এক সেট ক্রোমোজোম থাকে, তাহলে একটা জিনোম থাকে। ডিপ্লয়েডে 2 সেট ক্রোমোজোম থাকে, তার মানে 2টা বা এক জোড়া জিনোম থাকে। তাহলে মানুষের দেহকোষ ডিপ্লয়েড, এই জন্য এখানে 2টা জিনোম আছে, শেষ, আর জীবনে ভুলবা না। এখন আসো, জিনোমের আমি একটা সংজ্ঞা দিলাম, এটার আরেকটা সংজ্ঞা আছে যে একটা জীবকোষে অবস্থিত সকল জিনের সমষ্টিকেও আমরা জিনোম বলি। এখন তুমি বলতে পারো ভাই এটা কেমনে কি বললেন? আপনি একবার বললেন যে নিউক্লিয়াসে অবস্থিত সকল ক্রোমোজোমের সেটকে আমরা জিনোম বলতেছি, আবার এইমাত্র আমরা বললাম যে একটা জীবকোষে অবস্থিত সকল জিনের সমষ্টিকে আমরা জিনোম বলতেছি। তাহলে ব্যাপারটা একটু বুঝলাম না, চলো এটা একটু বুঝে আসলে ইজি করি। দেখো, ধরো মানুষের এটা একটা ক্রোমোজোম। আচ্ছা বলো তো, মানুষের ক্রোমোজোমের ভিতরে মেইনলি কি থাকে? ক্রোমোজোমের ভিতরে মেইনলি কি থাকে? ডিএনএ থাকে। আসলে এই যে আমরা যে ক্রোমোজোমটা আসলে দেখতেছি, ক্রোমোজোমের ভিতরে অ্যাকচুয়ালি তোমার ডিএনএ আছে। ডিএনএ গুলো আসলে ক্রোমোজোমের ভিতরে থাকে। তার মানে আমাদের মানুষের যে ক্রোমোজোম, তাহলে সেই ক্রোমোজোমের ভিতরে অ্যাকচুয়ালি কি আছে? ডিএনএ আছে। আচ্ছা, আবার সেই ডিএনএর এক একটা অংশ, ধরো ডিএনএর এইটুকু থেকে এইটুকু পর্যন্ত একটা অংশ মনে করে একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতেছে। অর্থাৎ ডিএনএর এইটুকু থেকে এইটুকু পর্যন্ত যে অংশটা, এই অংশের যে ওই সিরিয়ালটা, সেই সিরিয়ালটা মনে করে একটা বৈশিষ্ট্যকে কন্ট্রোল করতেছে। তাহলে এইটুকু অংশকে তোমার বলা হবে এক একটা জিন। এক একটা কি বলা হবে? জিন বলা হবে। তার মানে জিন হচ্ছে ডিএনএর আবার একটা অংশ। তাহলে দেখো, মানুষের যে ক্রোমোজোম, মানুষ না শুধু, যে কোনো প্রাণীর যে ক্রোমোজোম, তাহলে ক্রোমোজোমের মধ্যে থাকে হচ্ছে ডিএনএ। আবার ডিএনএর এক একটা অংশকে আমরা বলতেছি হচ্ছে জিন। তার মানে আলটিমেটলি ক্রোমোজোমের মধ্যেই কি থাকে? সব জিনগুলো একসাথে থাকে হচ্ছে ক্রোমোজোমের ভিতরে। তাহলে তুমি পুরা ক্রোমোজোমগুলার যদি একটা সেট নাও, তাহলে সেই সেটের ভিতরে কি সবগুলো জিনও থাকবে না? দেখো, কারণ ক্রোমোজোমের ভিতরে সব ডিএনএ আছে, আবার ডিএনএর ভিতরে আবার সবগুলা জিন আছে। তাহলে তুমি যদি সবগুলো ক্রোমোজোমের একটা সেট তৈরি করো, তাহলে সেই সেটের ভিতরে কিন্তু মানুষের সমস্ত ডিএনএ আছে, আবার সেই ডিএনএর ভিতরে আছে জিন। তার মানে ক্রোমোজোমের একটা সেটের ভিতরে মানুষের সকল জিন আছে। এই জন্য অন্যভাবে একটা সংজ্ঞা দিছে যে কোনো একটা জীবকোষে বিদ্যমান সকল জিনের সমষ্টিকেও আমরা জিনোম বলতে পারি। কারণ আলটিমেটলি সকল জিন এই ক্রোমোজোমের ভিতরেই থাকে। সো ক্রোমোজোমের সেট বলতে যেটা বোঝায়, ওই সকল জিনের সমষ্টি বলতে আসলে ক্রোমোজোমে বোঝায়। কারণ এরকম অনেকগুলা জিন মিলে দেখো এক একটা ডিএনএ তৈরি করছে, আবার এরকম অনেকগুলো ডিএনএ মিলে এক একটা ক্রোমোজোম তৈরি করছে। তার মানে সকল জিন কিন্তু আসলে ক্রোমোজোমের ভিতরেই থাকে। এই জন্য ক্রোমোজোমের সেট বলো বা সকল জিনের সমষ্টি বলো, জিনিসটা আসলে সেম। এই জন্য সকল জিনের সমষ্টিকে জিনোম বলে, এটা আরেকটা সংজ্ঞা আর কি। ঠিক আছে, তাহলে পারা যাবে। এটাই বলছে যে হলে একটি জীবকোষে অবস্থিত জিন সমষ্টিকেও আমরা কি বলতে পারি? একত্রে হচ্ছে জিনোম বলতে পারি, একই জিনিস। তাহলে একবারে ক্লিয়ার জিনিসগুলো, সংজ্ঞাগুলো। আচ্ছা, এখন আসা হচ্ছে জিনোম সিকোয়েন্সিং বা ডিএনএ সিকোয়েন্সিং কি। আচ্ছা, এটার একটু আগে আমি তোমাদেরকে পড়াইছি, খুব সহজ। একটু আগে পড়াইছি, খুব সহজ। ক্রোমোজোমের ভিতরে কি থাকে? ডিএনএ থাকে। ডিএনএ কি? দ্বিসূত্র। তাহলে ডিএনএ মনে করো প্রত্যেকটা সুতায় নাইট্রোজেন ঘটিত ক্ষারকের কি একটা করে সিরিয়াল আছে, একটু আগে পড়াইছি। ধরো এখানে সিরিয়ালটা হচ্ছে অ্যাডেনিন, তার নিচে মনে করো আরেকটা অ্যাডেনিন, তার নিচে মনে করো একটা থায়ামিন, তার নিচে মনে করো অ্যাডেনিন, তার নিচে সাইটোসিন, সাইটোসিন, গুয়ানিন, গুয়ানিন। তাহলে এই যে ডিএনএ এই যে সুতাটা, সেই সুতাটায় দেখো নাইট্রোজেন ঘটিত ক্ষারকের কি আছে? একটা করে সিরিয়াল আছে। ধরো এই সিরিয়ালটা আমি এখন একটু লিখি, এ এ টি সিরিয়ালটা, এ টি, তারপরে এ সি সি, এ সি সি, তারপরে ধরো 2টা জি। ঠিক আছে, এই যে একটা সিরিয়াল। তাহলে এই যে ডিএনএ তে আসলে যে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়ালটা, এই সিরিয়ালটাই কিন্তু আসলে সব। কারণ আমরা বলছিলাম যে এই সিরিয়ালের পরপর 3টা সিরিয়ালকে হচ্ছে এক একটা জেনেটিক কোডন বলা হয়। এই কোডনটাই আসলে জীবনের সকল তথ্য আছে এর মধ্যে। এই সিরিয়ালটা যদি আজকে আমার শরীরে এরকম হয়, অন্য কারো শরীরে মনে করে এখানে এর জায়গায় সি আছে, তাহলে তার সিরিয়ালটা কিন্তু অন্যরকম হবে, তাহলে সে অন্য আরেকটা মানুষ হবে। ব্যাপারটা এরকম। তার মানে আমাদের যত জীবন রহস্য, জীবের যত জীবন রহস্য সবকিছু আসলে এই সিরিয়ালটার মধ্যেই আছে। এই সিরিয়ালে তুমি যদি কোনো একটা চেঞ্জ করো, জীবটাই চেঞ্জ হয়ে যাবে, মানুষটাই চেঞ্জ হয়ে যাবে তুমি যদি এই সিরিয়ালের মধ্যে কোনো চেঞ্জ করতে পারো। ঠিক আছে, তার মানে সকল জিনিসের আসল জিনিস হচ্ছে এই সিরিয়ালটা আর কি। এই সিরিয়ালের তার এর জন্য পরপর 3টা সিরিয়াল, মানে পরপর 3টা নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়ালটা এক একটা মিলে একটা করে কোড নাম দেওয়া হয়েছে, জেনেটিক কোডন বা কোড বলে, যাই হোক। তাহলে এই জিনিসগুলো আই হোপ একবারে ক্লিয়ার, তাই না? আচ্ছা, তাহলে আলটিমেটলি এই যে ডিএনএর ভিতরে থাকে হচ্ছে তোমার জিন, আবার সেই জিনের ভিতরে আসলে কি থাকে? সিরিয়াল থাকে। কারণ জিন মনে করো, ধরো এই পুরাটা যদি একটা ডিএনএ হয়, এখন আরেকটু হালকা করে বুঝো, এই পুরাটা যদি একটা ডিএনএ হয়, ধরো জিন হচ্ছে এখান থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে একটা জিন,
তার মানে এই সিরিয়ালটা আসলে একটা জিনের মধ্যে পড়ছে, তার মানে এই সিরিয়ালটাই আসলে একটা জিন। এবার বুঝছো, জিন বলতে আসলে কিছুই বোঝায় না, জিন বলতে আসলে এই সিরিয়ালটারে বোঝানো হচ্ছে যে ধরো এই পুরাটা হচ্ছে একটা ডিএনএ, এই ডিএনএর মনে করে এখান থেকে এইটুকু অংশ পর্যন্ত হচ্ছে একটা জিন, তার মানে একটা জিনের ভিতরে আসলে কি আছে, এই সিরিয়ালটা আছে, আর কিছু নাই। তার মানে এই সিরিয়ালটাই হচ্ছে আসলে একটা জিন বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এই সিরিয়ালটা ইংলিশে এই সিরিয়ালটা কি বলা হয়, ইংলিশে এই সিরিয়ালটাকে বলা হয় সিকোয়েন্স। সিকোয়েন্স শব্দের মানে হচ্ছে সিরিয়াল, এই জন্য এই সিরিয়ালটাকে তোমার বলা হয় জিনোম সিকোয়েন্স। তাহলে এবার বুঝছো যে জিনোম সিকোয়েন্স বলতে কি বোঝায়, যে ডিএনএতে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়াল যেভাবে সাজানো থাকে সেই সিরিয়ালটাকে তোমার বলা হয় জিনোম সিকোয়েন্স। কারণ এটা তো আসলে একটা জিন, এই জন্য জিন থেকে শব্দটা আসছে জিনোম, আর সিকোয়েন্স শব্দের মানে হচ্ছে সিরিয়াল। তাহলে এটা একটা সিরিয়াল না, এটাই বলা হচ্ছে যে তাহলে ডিএনএতে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়াল থাকে সেই সিরিয়ালটাকে আমরা বলতেছি জিনোম সিকোয়েন্স, বা এটাকে ডিএনএ সিকোয়েন্সও বলা হয়। সিকোয়েন্স শব্দের মানে হচ্ছে সিরিয়াল, সিকোয়েন্স শব্দের মানে হচ্ছে সিরিয়াল। এখন তাহলে কোন একটা পদ্ধতির মাধ্যমে তুমি যদি সিরিয়ালটাকে বের করতে পারো, যে ধরো তোমার শরীরের ডিএনএতে কি সিরিয়াল আছে, এই সিরিয়ালটাকে তুমি যদি কোনোভাবে বের করে ফেলতে পারো, যে তুমি বের করে ফেলছো যে তোমার ক্রাশ জরিনা, ধরো জরিনার ডিএনএতে মনে করে এরকম সিরিয়াল আছে, তুমি এটা বের করে ফেলছো, তাহলে এই সিরিয়ালটাকে কাজে লাগায় কিন্তু তুমি অনেক রহস্য বের করতে পারবা। জরিনার মনে করো যে অনেক রহস্য তুমি কিন্তু বের করে ফেলতে পারবা, যে স্বভাব বৈশিষ্ট্য কেমন হবে, ওর চালচলন কেমন হবে, কারণ বুঝতেই পারতেছো একটা জীবের সবকিছু আসলে সিরিয়ালের মধ্যে লুকানো থাকে। সো কোন একটা টেকনোলজির মাধ্যমে তুমি যদি ধরো জরিনার যদি সিরিয়ালটারে বের করে ফেলতে পারো, তাহলে তুমি কিন্তু জরিনার অনেক কিছুই তুমি জেনে ফেলবা, অনেক রহস্য জেনে ফেলবা, অনেক সিক্রেট জেনে ফেলবা। তাহলে এই যে কোনো টেকনোলজির মাধ্যমে তাহলে এই জিনোম সিকোয়েন্স বা ডিএনএ সিকোয়েন্সকে যে বের করা হয়, তাহলে যেই টেকনোলজির মাধ্যমে সিরিয়ালটাকে বের করে ফেলা হয় ওই টেকনোলজিটাকে নাম দেওয়া হয়েছে জিনোম সিকোয়েন্সিং বা ডিএনএ সিকোয়েন্সিং। বুঝতে পারছো? তাহলে একবারে ইজি, এখন কি আর বুঝার কোনো কঠিন কিছু, তাহলে একবারে বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে না? তাহলে যেই পদ্ধতির মাধ্যমে তাহলে জিনোম সিকোয়েন্স বা ডিএনএ সিকোয়েন্সকে বের করা হয় সেই পদ্ধতিটার নাম হচ্ছে জিনোম সিকোয়েন্সিং বা ডিএনএ সিকোয়েন্সিং। আর এখন বুঝতেছো এটার গুরুত্বটা কেন? কারণ এটা তুমি যদি কোনো কারণে বের করতে পারো, যে কোনো প্রাণী বা যে কোনো ব্যাকটেরিয়া বা যে কোনো ভাইরাসের তুমি যদি জিনোম সিকোয়েন্সিং করে তার যদি জিনোম সিকোয়েন্সটাকে বের করে ফেলতে পারো, সেই প্রাণীটাকে কিভাবে ধ্বংস করা যায় তুমি সব কিছু বের করে ফেলতে পারবা, বা এটা কিভাবে রোগগুলাকে ভালো করা যায় তুমি সব বের করে ফেলতে পারবা। কারণ জীবের সকল রহস্য আসলে সিরিয়ালের মধ্যে আছে। পৃথিবীতে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের জিনোম সিকোয়েন্স হচ্ছে 800 কোটি রকমের, 800 কোটি রকমের, কারোর সাথে কারো সিরিয়াল মিলবে না। এই জন্য আমরা এক একজন এক এক রকম চেহারা, সুরুত, বৈশিষ্ট্য টৈশিষ্ট্য সবকিছু আলাদা, কারোর সাথে কারো মিলতেছে না। এই জন্য দেখবা যে তোমার বন্ধু একরকম, তুমি আরেক রকম। জিনিসটা বুঝতে পারতেছো? তাহলে এই যে যেই পদ্ধতির মাধ্যমে তাহলে এই জিনোম সিকোয়েন্স বা ডিএনএ সিকোয়েন্সকে বের করা হয় সেই পদ্ধতিটার নাম হচ্ছে জিনোম সিকোয়েন্সিং বা ডিএনএ সিকোয়েন্সিং। তাহলে একবারে ক্লিয়ার না? তাহলে জিনোম সিকোয়েন্স বা ডিএনএ সিকোয়েন্স কি? যে ডিএনএতে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়াল থাকে সেই সিরিয়ালটাকে বলা হয় জিনোম সিকোয়েন্স বা ডিএনএ সিকোয়েন্স। এই সিকোয়েন্সের বাংলা হচ্ছে সিরিয়াল। আচ্ছা, সিরিয়ালও একটা ইংলিশ শব্দ, যাই হোক এটার বাংলা এখন আমরা ইউজ করতে পারি সিরিয়াল। আর যেই পদ্ধতিতে এই সিরিয়ালটাকে বের করে ফেলা হয়, অর্থাৎ জিনোম সিকোয়েন্স বা ডিএনএ সিকোয়েন্সকে যেই পদ্ধতির সাহায্যে বের করে ফেলা হয় সেই পদ্ধতিটাকে জিনোম সিকোয়েন্সিং বা ডিএনএ সিকোয়েন্সিং বলে। শেষ। তাহলে এটা আমরা পারবো। তাহলে এখন আসো তোমাদেরকে একটা বিখ্যাত কথা বলি। তাহলে এই যে কিছুদিন আগে দেখবা যে বাংলাদেশে একজন বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম, তাহলে চলো আমরা একটু এখানে চলে যাই। তাহলে এই যে বাংলাদেশে একজন বিজ্ঞানী, দেখো ডক্টর মাকসুদুল আলম এবং তার সহযোগীরা, দেখো তোষা পাট, কর্কোরাস ওলিটোরিয়াস, এটা হচ্ছে বাংলাদেশি ওই যে ওই বিজ্ঞানীর নাম ডক্টর মাকসুদুল আলম। ঠিক আছে, তোমরা অনেকে নাম শুনছে, জিকে হিসেবে পড়ছো যে বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জীবন রহস্য উন্মোচন করছে। দেখবা যে বাংলাদেশে একজন বিজ্ঞানী আছে, দেখবা যে ডক্টর মাকসুদুল আলম, তাকে বলা হয় পাটের জীবন রহস্য উন্মোচন করছে। তোমাদের কাছে কি অনেক এই শব্দটা কিন্তু তোমরা সবাই শুনছো, পেপার বা পত্রিকা যারা পড়ো তারা কিন্তু এই টার্মটা শুনছো যে পাটের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানীর নাম কি? ডক্টর মাকসুদুল আলম। এই যে উনার একটা ছবি আর কি। ঠিক আছে, এই ভদ্রলোক বা এই বিজ্ঞানী উনি হচ্ছে পাটের জীবন রহস্য উন্মোচন করেছে। ঠিক আছে, এই যে ডক্টর মাকসুদুল আলম উনি হচ্ছে সেই সায়েন্টিস্ট আর কি। তাহলে ডক্টর মাকসুদুল আলম এবং তার সহযোগীরা তোষা পাট, যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে কর্কোরাস ওলিটোরিয়াস, বৈজ্ঞানিক নামটা একটু দেখতে পারো, তারা হচ্ছে
জিনোম সিকোয়েন্সিং করছে। তাহলে এবার বুঝতেছো যে এই জিনোম সিকোয়েন্সিংটাকেই আমাদের বাংলাদেশি যারা সাংবাদিক আছে বা বাংলা ভাষায় জীবন রহস্য উন্মোচন করা বলা হয়। কারণ কেন বলা হয় এখন তুমি ক্লিয়ার, যে কারণ তুমি যদি কোনো একটা জীবের জিনোম সিকোয়েন্সিং করতে পারো, তুমি আলটিমেটলি সকল তথ্যই তো আসলে সিরিয়ালের মধ্যে আছে, তাহলে ওইটা বের করে ফেলতে পারলে তুমি সব জেনে ফেললা। এই জন্য জিনোম সিকোয়েন্সিংটাকেই বাংলা করা হয়েছে জীবন রহস্য উন্মোচন করা। এই জন্য ডক্টর মাকসুদুল আলম এবং তার বিজ্ঞানীরা আসলে তোষা পাটের এই জিনোম সিকোয়েন্সিং করছে, এটারই বাংলায় বলছে যে পাটের জীবন রহস্য উন্মোচন করছে। ঠিক আছে, এটাই হচ্ছে কাহিনী। আর পাটের হচ্ছে এরকম, পাটের এক একটা নিউক্লিয়াসের ভিতরে এই ডিএনএ টোটাল মনে করো বেস পেয়ার হচ্ছে 120 কোটি। 120 কোটি, তাহলে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়ালটা, এটা 120 কোটি সিরিয়াল ছিল পাটের ডিএনএতে, সেটা তারা হচ্ছে বের করছে, জিনোম সিকোয়েন্সিং করে বের করছে, জন্য বলা হয় তারা পাটের জীবন রহস্য উন্মোচন করছে। এখন আরেকজন বিজ্ঞানী আছে ডক্টর নুরুল ইসলাম, ঠিক আছে, তিনি কি করছে, তিনি হচ্ছে বাংলাদেশে যে মুগ ডাল হয়, সেই মুগ ডালের হচ্ছে তোমার এক ধরনের রোগ হয় হলুদ রোগ। এই মুগ ডালের হচ্ছে তোমার হলুদ রোগ উৎপাদনকারী হচ্ছে একটা ভাইরাস আছে, তারা কি করছে, সেই ভাইরাসের জীবন রহস্য উন্মোচন করছে। জীবন রহস্য উন্মোচন করে সেই ভাইরাসটাকে কিভাবে ধ্বংস করা যায় তার একটা পদ্ধতি বের করছে। এতে করে বাংলাদেশে হচ্ছে মুগ ডালের মনে করো তোমার ফলন এখন অনেক ভালো হয়, বুঝতে পারছো? তাহলে আরেকজন বিজ্ঞানী, এগুলো বইয়ে আছে, এমসিকিউতে আছে, একটু দেখবা। ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, তিনি বাংলাদেশে হচ্ছে মুগ ডালে এক ধরনের রোগ হয়, হলুদ রোগ হয় একটা ভাইরাস দিয়ে, তাহলে মুগ ডালের হলুদ রোগ উৎপাদনকারী ভাইরাসের জীবন রহস্য উন্মোচন করছে ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম। তাহলে এই দুইটা এমসিকিউ আর এই বেসিকটাই হবে এখন ক্লিয়ার। এখন বুঝতেছো যে কেন তাহলে জিনোম সিকোয়েন্সিং এর বাংলা করছে জীবন রহস্য, কারণ ওই সিকোয়েন্সের ভিতরে আসলে লাইফে সবকিছু লুকায় আছে। আচ্ছা, এখন আসলে এটা কেমনে করা হয়, চলো একটু হালকা করে এখন দেখি জিনিসটা কেমনে করা হয়। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে জিনোম সিকোয়েন্সিং করতে অনেক উন্নত যন্ত্রপাতি লাগে, এটা অনেক ব্যয়বহুল একটা পদ্ধতি, এবং একটা জীবের যে ডিএনএটা, সেই ডিএনএ হচ্ছে অনেক বড় একটা জিনিস, একসাথে তুমি করতে পারবা না। ধরো একটা জীবের ডিএনএ এত বড়, তুমি পুরাটা একসাথে কখনোই সিকোয়েন্স করতে পারবা না। তাহলে তোমার কাজটা কি হবে, ফার্স্টে তুমি কি করবা, রেস্ট্রিকশন এনজাইম আছে, আগের ক্লাসে পড়াইছে যে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএ কে কি করা হয়, কেটে ফেলা হয়। তাহলে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে তুমি সেই বড় ডিএনএটাকে অনেকগুলো খণ্ডে কাটবা, কেটে তুমি প্রত্যেকটা খণ্ডের হচ্ছে আলাদা করে সিকোয়েন্স বের করবা। সিকোয়েন্স বের করে সেই সিকোয়েন্সগুলোকে পাশাপাশি সাজাইলেই তুমি আলটিমেটলি হচ্ছে জিনোম সিকোয়েন্সিং বের করে ফেলতে পারবা। তাহলে বুঝতে পারছো, তাহলে জিনোম সিকোয়েন্সিং এর মূলনীতি কেমনে, যে তাহলে জিনোম সিকোয়েন্সিং করার ক্ষেত্রে অনেক উন্নত যন্ত্রপাতি ইউজ করা হয়, এবং একসাথে পুরা ডিএনএ হচ্ছে কখনো জিনোম সিকোয়েন্সিং করা হয় না, কারণ পুরা ডিএনএ অনেক বড়। যেমন দেখো পাটের জিনোম সিকোয়েন্সিং এ আমরা কি বলছি, 120 কোটি সিরিয়াল পাওয়া গেছে। তো তোমার কাছে কি 120 কোটি সংখ্যাটা কি কম মনে হচ্ছে? 120 কোটি মনে করে এরকম সিরিয়াল, এ এ জি সি যে কোনো কিছু হইতে পারে, উল্টাপাল্টা সি এ টি এ জি জি যে কোনো কিছু, এরকম 120 কোটি পর্যন্ত হচ্ছে সিরিয়াল তারা বের করছে পাটের ক্ষেত্রে। তাহলে এটা কিন্তু একটা বিশাল বড় একটা সিরিয়াল। তো এত বড় একটা জিনিস একসাথে কখনো করা যায় না, এই জন্য কি করা হয়, যে রেস্ট্রিকশন এনজাইম আছে, আমরা আগের দিন পড়াইছি, যেটা দিয়ে হচ্ছে ডিএনএ কে কি করা যায়, কেটে ফেলা যায়। বলো তো রেস্ট্রিকশন এনজাইমকে কি বলা হয়, কমেন্টে একটু বলো দেখি কারা কারা পড়ছো, তাহলে পারবা। একটা প্রশ্ন করলাম, রেস্ট্রিকশন এনজাইমের একটা নাম আছে, এটাকে একটা নামে ডাকা হয়, যেটা এমসিকিউতে আসতে পারে, আগের ক্লাসে বলছিলাম। তাহলে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কি করা হচ্ছে, এই বড় ডিএনএটার বিভিন্ন জায়গায় হচ্ছে কেটে এটাকে খণ্ডে খণ্ডে পরিণত করা হচ্ছে। পরে প্রত্যেকটা খণ্ডের আলাদা করে জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে, করে প্রত্যেকটা সিকোয়েন্সকে এখন একসাথে জড়ো করলেই আলটিমেটলি আমি পুরা ডিএনএর কি পাচ্ছি, সিকোয়েন্স পাচ্ছি। এইভাবে করা হয় আর কি, মানে ভাগ করে কাজটা করা হচ্ছে আসলে, করে সবগুলা ভাগকে জোড়া দিয়ে জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে। আচ্ছা, এখন এই পদ্ধতিটা কি, ফার্স্টে তাহলে বুঝতেই পারতেছো যে জিনোম সিকোয়েন্সিং পদ্ধতিটা তাহলে প্রথমেই কিভাবে করা হয়। তাহলে প্রথমে ডিএনএটাকে হচ্ছে তোমার ফার্স্টে রেস্ট্রিকশন এনজাইম নামে একটা গুরুত্বপূর্ণ এনজাইম আছে, বুঝতে পারছো? তাহলে সেই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে তোমার ডিএনএটাকে হচ্ছে ফার্স্টে কেটে নেওয়া হয়। তাহলে প্রথম ধাপটা, ছবিটা ফিল করো, ঠিক আছে? তাহলে এই যে তাহলে কি করা হচ্ছে, তাহলে প্রথম ধাপে যেটা করা হয়, তাহলে ধরো এই যে বিশাল একটা ডিএনএ, যে এই পুরাটা হচ্ছে একটা ডিএনএ, তাহলে প্রথম ধাপে কি করা হয় দেখো। তাহলে প্রথম ধাপে যেটা করা হচ্ছে, তাহলে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, দেখো রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএটাকে হচ্ছে জায়গায় কেটে ফেলা হচ্ছে। কেটে ফেলে এটাকে মনে করো 4টা খণ্ডে বিভক্ত করা হচ্ছে, মোটামুটি 4টা খণ্ডে বিভক্ত করে প্রত্যেকটা খণ্ডকে রিএজেন্ট সমৃদ্ধ টেস্ট টিউবের মধ্যে নেওয়া হচ্ছে। অর্থাৎ প্রথম খণ্ডটাকে মনে করি এই টেস্ট টিউবের মধ্যে,
পরের খণ্ডটাকে মনে করে এই টেস্ট টিউবের মধ্যে, তারপরের খণ্ডটাকে মনে করে এই টেস্ট টিউবের মধ্যে, তারপরের খণ্ডটাকে মনে করে এই টেস্ট টিউবের মধ্যে হচ্ছে নেওয়া হচ্ছে। তাহলে 4টা খণ্ডে বিভক্ত করা হলো, করে প্রত্যেকটা খণ্ডকে হচ্ছে রিএজেন্ট সমৃদ্ধ এক একটা টেস্ট টিউবের ভিতরে নেওয়া হয়। টেস্ট টিউবের ভিতরে নেওয়ার পর সেখানে বিক্রিয়া ঘটানো হয়, একটা বিশেষ পদ্ধতিতে হচ্ছে বিক্রিয়া ঘটিয়ে সেখানে কি করা হয়, 4টা নাইট্রোজেন ঘটিত ক্ষারক শনাক্ত করা হয়। আমরা তো জানি যে ডিএনএতে কিন্তু 4টা নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে, অ্যাডেনিন থাকে, থায়ামিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে। তাহলে 4টা নাইট্রোজেন সমৃদ্ধ ক্ষারকগুলারে হচ্ছে এখান থেকে বিক্রিয়ার মাধ্যমে শনাক্ত করা হয়। পরবর্তীতে জেল ইলেকট্রোফোরেসিস নামক একটা পদ্ধতি আছে, পদ্ধতিটাকে বলা হয় জেল ইলেকট্রোফোরেসিস। আচ্ছা, জেল মানে তো কি, এক ধরনের জেলি জাতীয় পদার্থ। ইলেকট্রোফোরেসিস শব্দটা আসছে ইলেকট্রিক থেকে, অর্থাৎ এখানে ইলেকট্রিক শক প্রদান করা হয়। একটা জেলির মতো একটা পদার্থ ব্যবহার করা হয় যেখানে ইলেকট্রিক্যাল একটা ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয়। একটা জেলির মতো একটা পদার্থ যার ভিতরে হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়ালগুলা, সেই সিরিয়ালগুলো হচ্ছে নির্দিষ্ট ব্যান্ড অনুযায়ী পৃথক হয়ে যায়। সেই ব্যান্ডগুলোকে হচ্ছে একটা কম্পিউটারের মাধ্যমে শনাক্ত করা হয়। এই কম্পিউটার হচ্ছে সেই ব্যান্ডগুলোকে শনাক্ত করতে পারে। ধরো এই নীল কালারটা হচ্ছে সাইটোসিনের ব্যান্ড, এই পেস্ট কালারটা মনে করো থায়ামিনের ব্যান্ড। এই যে কালারগুলো দেওয়া আছে, নীল কালার হচ্ছে তোমার সাইটোসিনের ব্যান্ড, পেস্ট কালারটা হচ্ছে থায়ামিনের ব্যান্ড, তারপরে মানে হলুদ কালার বা কমলা কালারটা হচ্ছে গুয়ানিনের ব্যান্ড। এই ব্যান্ডগুলো কম্পিউটারের মাধ্যমে শনাক্ত করা হয়। শনাক্ত করার পর পরে কম্পিউটারের সাহায্য নিয়ে হচ্ছে এই ব্যান্ডগুলোকে একসাথে করে ওই যে 120 কোটি সিরিয়ালগুলো সাজানো হয়। এভাবে জিনোম সিকোয়েন্সিং করা হয়। তাহলে প্রক্রিয়াটা খুবই ইজি, একবারে ছোট্ট, ইজি। মানে ইজি বলতে কি, আসলে মুখে বলাটা ইজি, থিওরিটিক্যালি ইজি, বাট প্র্যাকটিক্যালি একটু ঝামেলা আছে। বাট তোমাদের তো আসলে এত প্র্যাকটিক্যাল লাগবে না। বাট বেসিকটা কি তাহলে ফিল করতে পারছো? একবারে সহজ। যে ফার্স্টে কি করা হচ্ছে, একটা বড় ডিএনএ কে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে হচ্ছে ফার্স্টে কি করা হচ্ছে, ছোট ছোট কয়েকটা খণ্ডে কাটা হচ্ছে। ধরো 4টা খণ্ডে কাটা হলো। তারপরে কি করা হচ্ছে, সেই 4টা খণ্ডকে 4টা রিএজেন্ট সমৃদ্ধ 4টা টেস্ট টিউবের মধ্যে হচ্ছে নেওয়া হয়। নেওয়ার পর সেখানে বিক্রিয়া ঘটানো হয়। বিক্রিয়া ঘটিয়ে সেখান থেকে হচ্ছে অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন শনাক্ত করা হয়। শনাক্ত করার পর সেই জিনিসগুলোরে জেল ইলেকট্রোফোরেসিস নামে একটা পদ্ধতি আছে। জেল মানে কি, এই পদ্ধতিতে একটা জেলির মতো একটা পদার্থ ইউজ করা হয় এবং সেখানে ইলেকট্রো শব্দটার মানে হচ্ছে ইলেকট্রিক সিগন্যাল দেওয়া হয়। অর্থাৎ ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে একটা জেলের মধ্যে এই 4টা পদার্থকে দেওয়ার পর সেই জিনিসটাকে কম্পিউটারের মাধ্যমে অ্যানালাইসিস করা হয়। কম্পিউটারের মাধ্যমে অ্যানালাইসিস করলে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিনের হচ্ছে এরকম একটা ব্যান্ড, এরকম এক একটা ব্যান্ড হচ্ছে তুমি কম্পিউটারের পর্দার মধ্যে দেখতে পাবা। পরে সেই ব্যান্ডগুলোকে কম্পিউটারের সাহায্য নিয়ে সাজানো হয়। সাজাইলেই তুমি আলটিমেটলি হচ্ছে সিরিয়ালটা পাবা। কারণ এটা কোনো মানুষের পক্ষে কিন্তু করা পসিবল না। কেন কম্পিউটারের হেল্প নেওয়া হচ্ছে, তুমি চিন্তা করো, পাটের ক্ষেত্রে 120 কোটি সিরিয়াল। আচ্ছা তুমি বলো, কোনো একটা সুস্থ মানুষ 120 কোটি সিরিয়াল সে ঠিক মতো মিলাইতে পারবে? কখনোই মিলাইতে পারবে না। তোমার যদি আমি অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন এগুলার যদি মনে করো 1000ও যদি সিরিয়াল দিই, তুমি 1000 সিরিয়ালে দেখবে তুমি কখনো মিলাইতে পারবে না, তোমার জন্য অনেক কঠিন হবে। তাহলে সেক্ষেত্রে তো 120 কোটি অসম্ভব, কিন্তু বর্তমানে কম্পিউটারের মাধ্যমে সে অসম্ভবটাকে সম্ভব করা হয়েছে, করে কম্পিউটারের মাধ্যমে সেটা বের করা হয়। তাহলে বুঝছো, একবার ইজি। ফার্স্টে কাটা হচ্ছে, 4টা খণ্ডে বিভক্ত করা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। পরে প্রত্যেকটা খণ্ডকে রিএজেন্ট সমৃদ্ধ টেস্ট টিউবে নিয়ে বিক্রিয়ার মাধ্যমে ওই যে 4টা নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে ডিএনএ এর মধ্যে, এগুলো 99 পড়ছো, অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন শনাক্ত করা হয়। পরে সেগুলোকে জেল ইলেকট্রোফোরেসিস পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ এখানে জেলির মতো একটা পদার্থ ইউজ করা হয়, সাথে সেখানে ইলেকট্রিক সিগন্যাল প্রয়োগ করা হয়। ফলে সেই পদার্থটাকে তখন কম্পিউটার কি করতে পারে, অ্যানালাইসিস করতে পারে। কম্পিউটার অ্যানালাইসিস করে পর্দার মধ্যে হচ্ছে তুমি এরকম 4টা সিরিয়াল পাবা। পরে সেই সিরিয়ালটাকে কম্পিউটারের সাহায্যে সাজায় নিলেই তুমি এরকম জিনোম সিকোয়েন্সিং পাবা। ঠিক আছে, এই পদ্ধতি আর কি। আচ্ছা, তাহলে এখন তোমাদের একটু কমেন্টগুলো একটু দেখি। বায়োলজিক্যাল নাইফ, এক্স্যাক্টলি, হ্যাঁ, রেস্ট্রিকশন এনজাইমের আরেকটা নাম হচ্ছে এটাকে আণবিক ছুরি। বায়োলজিক্যাল নাইফ বা আণবিক ছুরি বলা হয়, বা ডিএনএ কর্তনের হচ্ছে তোমার সূক্ষ্ম ছুরিকা বলা হয়, বা আণবিক কাঁচি বলা হয়। এক্স্যাক্টলি, টার্মটাই মেডিকেলে আসতে পারে যে নিচের কোনটা বায়োলজিক্যাল নাইফ নামে পরিচিত, বা নিচের কোনটাকে আমরা আণবিক কাঁচি বলি, বা নিচের কোনটাকে ডিএনএ কর্তনের সূক্ষ্ম ছুরিকা নামে অভিহিত করা হয়। এটা মেডিকেল প্রশ্ন, বা এগুলো এইচএসসির এমসিকিউ প্রশ্ন, এগুলোই আসবে পরীক্ষায়, এগুলোই আমাদের কিন্তু পারতে হবে। ঠিক আছে, তাহলে পারা যাবে। ওকে, এখন আসো তাহলে আমরা হচ্ছে জিনোম সিকোয়েন্সিং, আই হোপ আমরা তাহলে বুঝতে পারছি। তাহলে এগুলো আমরা খুব সহজেই পারবো। এখন আসো হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ঠিক আছে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা। আচ্ছা, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং হচ্ছে
পদ্ধতিটা কি? আচ্ছা, ফার্স্টে আগে এই জিনিসটা বুঝতে গেলে আগে আমাদেরকে নর্মাল ফিঙ্গারপ্রিন্ট বুঝতে হবে, ঠিক আছে? তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর একটা সুন্দর সংজ্ঞা আছে। আচ্ছা, আগে সংজ্ঞাটা দেখাই। দেখো, প্রত্যেক জীব তথা মানুষের ডিএনএর খণ্ডগুলোর ফটোগ্রাফিক বিন্যাস বা চিত্রকে হচ্ছে তোমার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বা ডিএনএ প্রোফাইলিং বলে। তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর আরেকটা ভালো ইংলিশ হচ্ছে ডিএনএ প্রোফাইলিং। আচ্ছা, জিনিসটা কি? আচ্ছা, তার আগে আমরা একটু দেখি নর্মাল ফিঙ্গারপ্রিন্টিং কি। তোমরা দেখবে যে অনেকের স্মার্টফোনে কিন্তু আমরা ফিঙ্গারপ্রিন্ট দিই। আচ্ছা, নর্মাল ফিঙ্গারপ্রিন্টিং হচ্ছে তুমি তোমার হাত মনে করো কালির মধ্যে মনে করো তুমি তোমার হাতের যে বুড়ো আঙ্গুলটা ধরো, বুড়ো আঙ্গুলটা কালির মধ্যে ডুবানোর পরে সেটা একটা কাগজের উপরে একটা ছাপ দাও। ছাপ দিলে দেখবা যে তোমার হাতের অনেক সূক্ষ্ম সূক্ষ্ম হচ্ছে ছাপগুলা কাগজের উপরে পড়ে যায়, এবং এর দেখবা যে এই ছাপটা এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম। অর্থাৎ পৃথিবীতে 800 কোটি যদি মানুষ হয়, 800 কোটি মানুষের মনে করো হাতের আঙ্গুলের ছাপ হচ্ছে 800 কোটি রকম। এর মাধ্যমে মানুষজনকে কি করা হয়? শনাক্ত করা হয়। কম্পিউটারে হচ্ছে তোমার একটা ডাটাবেস থাকে, কম্পিউটারে একটা ডাটাবেস করে ধরো পৃথিবীর 800 কোটি মানুষের হাতের ছাপ হচ্ছে সংরক্ষণ করে রাখা হয়। এরপরে ধরো তুমি কোনো তোমার পরিচয় দেওয়ার জন্য তুমি যদি তোমার হাতের আঙ্গুল যদি একটা মেশিনের উপরে রাখো, সেই মেশিনটা কি করে? ওই 800 কোটি মানুষের যে ডাটাবেস আছে সেই ডাটাবেস থেকে মনে করো তোমার হাতের আঙ্গুলকে শনাক্ত করে বের করে ফেলে যে এই মানুষটা হচ্ছে তুমি। বুঝছো ফিঙ্গারপ্রিন্টিং কেমনে কাজ করে? তোমাদেরকে সিম্পলি বলি। দেখবা অনেক জায়গায় হাসপাতালে বা অনেক জায়গাতে দেখবা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বর্তমানে পরিচয় নেওয়া হচ্ছে। কেমনে নেওয়া হচ্ছে? যে ধরো একটা প্রতিষ্ঠানে মনে করো 500 জন কাজ করে, তাহলে কি করা হয়? ফার্স্টে 500 জনের হাতের আঙ্গুলের হচ্ছে ছাপ নেওয়া হয়। ছাপ নিয়ে সেটাকে কম্পিউটারে হচ্ছে সংরক্ষণ করে রাখা হয়, একটা ডাটাবেস বানানো হয়। তারপরে কি হয়? যে তুমি যখন একটা মেশিন থাকে, ফিঙ্গারপ্রিন্টিং স্ক্যানার নামে একটা মেশিন থাকে, ওই মেশিনের উপরে যখন হাতের আঙ্গুলটা রাখো, তাহলে তোমার হাতের ছাপটা নিয়ে সেই মেশিনটা হচ্ছে কম্পিউটারের ডাটাবেসের মধ্যে ওই যে 500 মানুষের যে হাতের ছাপ নিয়ে রাখছে তার সাথে সে ম্যাচিং করে মিলায়া বের করে যে লোকটা হচ্ছে তুমি। পরে দেখবা যে মেশিন ওপেন হয়ে যায় বা দরজা খুলে যায় আর কি। এইভাবে হচ্ছে ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে মানুষকে শনাক্ত করা হচ্ছে, যেটা বর্তমানে অনেক সরকারি হাসপাতালেও ব্যবহার করা হয়। আমাদের ঢাকা মেডিকেলেও কিন্তু এখন এইভাবে হাজিরা নেওয়া হয়। ঢাকা মেডিকেল সহ বাংলাদেশের যত সরকারি হাসপাতালগুলো আছে বা সরকারি অফিস আদালত যেখানে আছে সেখানে কিন্তু বর্তমানে ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে কিন্তু হাজিরা নেওয়া হচ্ছে, যে একটা কর্মচারী আজকে ওই দিন আসছে কিনা, সে ওই দিন হাসপাতালে আসছে কিনা, বা ডক্টর হাসপাতালে আসছে কিনা, বা ধরো একটা সরকারি কর্মচারী সে আসছে কিনা ওই দিন, ওই হাজিরা নেওয়া হয় ভাবে। মানে এই জন্য দেখা যায় যে একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইমের মধ্যে আমরা যে ফিঙ্গারপ্রিন্ট দিই, ফিঙ্গারপ্রিন্ট দিলেই তো অটোমেটিক ডাটা নিয়ে নেয় যে হ্যাঁ তার মানে আমি আজকে অফিসে আসছি বা কাজে আসছি আর কি, হাজিরা আর কি। বুঝছো, এটা করা হয় সরকারি হাসপাতালগুলোতে বা অফিসগুলোতে। যাই হোক, এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টিং, এটা তো নর্মাল ফিঙ্গারপ্রিন্টিং। তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা কি? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা হচ্ছে নর্মাল ফিঙ্গারপ্রিন্টিং এর যেরকম হাতের মনে করে আঙ্গুলের ছাপ নেওয়া হয়, ঠিক তেমনি ভাবে মানুষের ডিএনএর যে খণ্ডগুলো আছে সেই খণ্ডের মধ্যে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের মনে করো যে সিরিয়াল আছে, সেই সিরিয়ালগুলোর যদি আমি এরকম বিন্যাস করি বা চিত্র করি, সেটারে তোমার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বা হচ্ছে তোমার ডিএনএ প্রোফাইলিং হচ্ছে তোমার বলা হয়। ঠিক আছে? তাহলে নর্মাল মনে করো যে মানুষের ডিএনএতে যে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়াল আছে, সেই সিরিয়ালগুলোর যদি আমরা কি করি, কম্পিউটারে হচ্ছে এরকম একটা গ্রাফিকের মাধ্যমে যদি আমরা উপস্থাপন করি, সেটাকে হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বা ডিএনএ সিকোয়েন্সিং বলা হয়। আচ্ছা, কেমনে করা হয়? চলো, খুব সিম্পল। ফার্স্টে কোন একটা মানুষের মনে করো ডিএনএ স্যাম্পল, ঠিক আছে? ধরো কোন একটা মানুষের হচ্ছে ফার্স্টে কি করা হয়? ডিএনএ স্যাম্পল নেওয়া হয়। তো ডিএনএ স্যাম্পল নিলাম, ধরো এটা একটা ডিএনএ, তাহলে সেই ডিএনএ স্যাম্পল নিয়ে এবার আর কিছুই করা হয়নি, এবার সরাসরি হচ্ছে ডিএনএ স্যাম্পল নিয়ে সেটাকে হচ্ছে জেল ইলেকট্রোফরেসিস পদ্ধতিতে সেটাকে প্রয়োগ করা হয়। ডিএনএ স্যাম্পল নেওয়া হয়, পরে সেই স্যাম্পলের উপর ওই যে জেল ইলেকট্রোফরেসিস, একটু আগে যে পদ্ধতিটা বললাম, তাহলে জেল ইলেকট্রোফরেসিস পদ্ধতি ইউজ করা হচ্ছে। জেল ইলেকট্রোফরেসিস কি? যে আমি যে ডিএনএর যে স্যাম্পলটা নিয়েছি সেই স্যাম্পলটাকে একটা জেলির মতো একটা পদার্থের ভিতরে রেখে দেই, পরে সেই পদার্থের ভিতরে ইলেকট্রিক সিগন্যাল দিই। ইলেকট্রিক সিগন্যালের কারণে ওই ডিএনএর নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলা বিভিন্ন ব্যান্ড আকারে হচ্ছে পৃথক হয়ে যায়, কি হয়? পৃথক হয়ে যায়। ধরো অ্যাডেনিন থাকে না ডিএনএর মধ্যে, কি থাকে? অ্যাডেনিন থাকে, থায়ামিন থাকে, সাইটোসিন থাকে, গুয়ানিন থাকে, 4টা থাকে। নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে 4 ধরনের। ধরো অ্যাডেনিনের ব্যান্ড হচ্ছে এটা, গুয়ানিনের ব্যান্ড হচ্ছে এটা,
সাইটোসিনের ব্যান্ড হচ্ছে এটা, কম্পিউটারের স্ক্রিনে পরবর্তীতে এরকম আমি ব্যান্ড পাচ্ছি, পরে সেই ব্যান্ডটাকে হচ্ছে বড় থেকে ছোট এই সিরিয়ালে সাজানো হয়, বড় থেকে ছোট এই সিরিয়ালে সাজাইলে আমি কম্পিউটারের স্ক্রিনে কিন্তু আমি এরকম একটা সিরিয়াল পাচ্ছি, এরকম একটা ছবি পাচ্ছি, এই ছবিটাকেই তোমার বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। বুঝতে পারছো? কিচ্ছু না, মানে ডিএনএটাকে জেল ইলেকট্রোফরেসিস পদ্ধতির মাধ্যমে প্রয়োগ করে সেখান থেকে হচ্ছে অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিনের হচ্ছে কম্পিউটারের স্ক্রিনে একটা ব্যান্ড বানানো হয়। ব্যান্ড মানে কি, এরকম একটা দাগ, এরকম অনেকগুলো দাগে বিভক্ত করা হয়, পরে সেই দাগগুলোকে আমি বড় থেকে ছোট এই সিরিয়ালি হচ্ছে সাজিয়ে তার একটা মনে করো একটা ছবির মতো একটা বিন্যাস বানাই, ছবির মতো একটা বিন্যাস বানিয়ে এটাকে আমি সংরক্ষণ করতেছি। এটাকেই তোমার বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বা ডিএনএ প্রোফাইলিং করা। এবং এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বা ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে বর্তমানে হচ্ছে কোন একটা বাচ্চার পিতৃত্ব বা মাতৃত্ব নির্ধারণ করা যায়, আবার অপরাধী শনাক্ত করা যায়। আচ্ছা, কেমনে করা যায় চলো একটা হালকা করে তোমাদেরকে বুঝাই। ধরো তোমার অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন এটার মনে করো ফিঙ্গারপ্রিন্টিং করা হয়েছে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করে কম্পিউটারে মনে করো তোমার ফিঙ্গারপ্রিন্টটা শনাক্ত করে ফেলা হয়েছে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়েছে। ধরো তোমার জিনিসটা দেখতে এরকম হয়েছে, বড় থেকে ছোট, লাস্টে যখন আমি বড় থেকে ছোট এই সিরিয়ালে যখন সাজাইছি, ধরো তোমার ফিঙ্গারপ্রিন্টিংটা দেখতে এরকম হয়েছে, যেখানে অ্যাডেনিনের একটা ব্যান্ড থাকবে, তার নিচে গুয়ানিনের একটা ব্যান্ড মনে করে এইভাবে থাকবে, তার নিচে সাইটোসিনের ব্যান্ড মনে করে এরকম থাকলো, তার নিচে মনে করো থায়ামিনের ব্যান্ডটা এরকম থাকলো। মনে করো তোমার ফিঙ্গারপ্রিন্টিং এটা। ধরো তুমি একটা খুন করছো, তুমি কোন একটা মানুষ খুন করছো, আর খুন করার সময় অনেক সময় কি হয়, তুমি মনে করো একটা মানুষকে গলা টিপে হত্যা করছো, গলা টিপে হত্যা করার সময় সেই মানুষটা মনে করো তোমারে বাধা দেওয়ার চেষ্টা করছে, তোমার মনে করো খামচি টামচি দিচ্ছে, মানে সে বাঁচার জন্য তোমাকে ঘুষি টুসি মারছে, খামচি দিছে, ধরো খামচি দিয়ে মনে করো তোমার একটু রক্ত বের হয়ে গেছে, বা তোমার কোনো একটা চুল টুল সে ছিঁড়ে ফেলছে, তুমি আলটিমেটলি মানুষটারে মনে করো মেরে চলে আসছো, বাট সেই মানুষটা ভিকটিম ওই যে ঘটনাস্থলে তোমার মনে করো চুল ছিঁড়ে ফেলছে বা তোমার খামচি দিয়ে একটু রক্ত বের করে ফেলছে, ধরো সেই রক্তটা বা সেই চুলটা মনে করা হচ্ছে ফরেনসিক ডিপার্টমেন্ট নিয়ে গেছে। ওই যে সিআইডি দেখছো না ছোটবেলায়, সিআইডি ফরেনসিক ডিপার্টমেন্ট মনে করো তোমার সেই চুলটা শনাক্ত করছে, করে সে মনে করো সেই চুল বা সেই রক্তের মধ্যেও কি থাকে, ডিএনএ থাকে। আমাদের শরীরের সবকিছুর ভিতরেই কিন্তু ডিএনএ থাকে, তাহলে তোমার চুল বা তোমার রক্তের ভিতরে যে ডিএনএ আছে সেই ডিএনএর মনে করো ফিঙ্গারপ্রিন্টিং করে ফেলে ডাটাবেজের মধ্যে ধরো তোমার ফিঙ্গারপ্রিন্টিং এর সাথে সেই মিলাচ্ছে। এখন ধরো তারা তোমাকে সন্দেহ করছে, তোমারে আর তোমার বন্ধুরা সন্দেহ করছে, তাহলে কি করছে তারা, তোমাকে এবং তোমার বন্ধুর কাছ থেকে হচ্ছে ডিএনএ নিছে, তোমার কাছ থেকেও ডিএনএ নিছে, তোমার বন্ধুর কাছ থেকেও ডিএনএ নিছে, দেখা গেছে তোমার বন্ধুর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা এরকম আসছে, আর তোমার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা এই যে এরকম আসছে, ঠিক আছে, এরকম আসছে। তাহলে এখন বলো তো, তোমার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর সাথে দেখো তো ভিকটিমের মানে ঘটনাস্থলে যেই ফিঙ্গারপ্রিন্টিং করা হয়েছে রক্ত থেকে মিলে গেছে, তার মানে কি, তার মানে বোঝা গেল যে আসলে তোমার রক্তই ছিল, তার মানে আসলে তুমি সেখানে ছিলা, তুমি লোকটারে আসলে মারছো, ব্যাস। এইভাবে অপরাধী শনাক্ত করা হয়, বুঝতে পারছো? তার মানে ঘটনাস্থল থেকে যেই জিনিস পাওয়া যায় সেখান থেকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়, তারপরে সাসপেক্ট থাকে যে ওই ঘটনাটা কারা করতে পারে, একটা সন্দেহ থাকে, এরকম 4-5 জনের মধ্যে আনা হয়, পরে তাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করে ম্যাচিং করে খুব সহজেই কিন্তু বের করে ফেলা হচ্ছে যে অপরাধটা কে সংগঠিত করছে। এটাই হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বা ডিএনএ প্রোফাইলের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ব্যবহার। তারপরে পিতৃত্ব নির্ধারণে অনেক সময় দেখা যায় সন্তানের বাবাকে, এটা অনেকে বুঝতে পারে না, তখন পিতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে কিন্তু এরকম করা হয়। আবার ধরো হচ্ছে এই যে রানা প্লাজা ট্র্যাজেডি মনে আছে, বাংলাদেশে যে একটা ট্র্যাজেডি হয়েছিল রানা প্লাজা ট্র্যাজেডি, সেখানে মনে করো প্রায় 2000-এর মতো মানুষ মারা গেছে, এবং এত বাজেভাবে মানুষ মারা গেছে কারণ চেহারা শনাক্ত করার কোনো উপায় নাই। তো সরকার পরবর্তীতে ঘোষণা করছে ধরো যারা মারা গেছে নিহতের প্রত্যেকটা পরিবারকে ধরো 2 লাখ টাকা করে দিবে, কথার কথা। টাকার লোভে কিন্তু এখন দেখবো অনেকেই দাবি করতেছে আমার ছেলে মারা গেছে, অমুক লাশটা হচ্ছে আমার মেয়ের লাশ। এখন দেখা গেছে চেহারা তো আসলে বুঝার উপায় না, একবার মনে করো গলে পচে গেছে লাশটা, তাহলে কেমনে বুঝবে যে এই লোকটা আসলেই তার মনে করো তার মেয়ে বা তার ছেলে? এটা কেমনে নির্ধারণ করা হয়েছে? এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ যে দাবি করছে যে সে আমার মেয়ে, তাহলে তার কাছ থেকে ধরো ফিঙ্গারপ্রিন্টিং নেওয়া হয়েছে, আর সেই লাশ থেকে মনে করো ফিঙ্গারপ্রিন্টিং নেওয়া হয়েছে, নিয়ে ম্যাচ করে দেখছে, যে ম্যাচ করলে মানে ধরে নিচ্ছে যে সত্যি তাকে টাকা দেওয়া হয়েছে, আর ম্যাচ না করলে বুঝছে যে এটা একটা প্রতারক আর কি, বুঝছো এরকম আর কি ব্যাপারগুলো। অনেক কাজে কিন্তু এটাকে কাজে লাগানো হয়। তাহলে বুঝতে পারছো, তাহলে ফিঙ্গারপ্রিন্টিং তো জিনিসটা তো নর্মাল, আর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং হচ্ছে তাহলে ডিএনএতে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়াল থাকে সেগুলোকে জেল ইলেকট্রোফোরেসিস পদ্ধতির মাধ্যমে কম্পিউটারে হচ্ছে এরকম বড় থেকে ছোট এরকম ব্যান্ড আকারে সাজাইলে
এরকম যে একটা ছবি পাওয়া যায় বা যে চিত্র পাওয়া যায়, সেই চিত্রটাকেই হচ্ছে তোমার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বা তোমার ডিএনএ প্রোফাইলিং বলে। ঠিক আছে, তাহলে এটার মাধ্যমে অনেক কিছু করা হয়। এই যে দেখো, এবার ভিজুয়ালাইজ করো, ফিল করো। এতক্ষণ তোমাদেরকে মেইন বেসিক বুঝাইছে, এবার ফিল করো। এই যে দেখো, এটা একটা জেল ইলেকট্রোফোরেসিস মেশিন। এই যে জেল ইলেকট্রোফোরেসিস মেশিন ইউজ করে দেখো এখানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়েছে। দেখছো এই যে ব্যান্ড, দেখো এই যে ব্যান্ড, গাঢ় ব্যান্ড, দেখছো এই যে ব্যান্ডগুলো একটু দেখো, ব্যান্ড দেখছো, কোনগুলা গাঢ় কোনগুলা হালকা, পরে গাঢ় থেকে হালকা এরকম সিরিয়ালি সাজানো হয়েছে। সাজায় তারা একটা এরকম একটা ছবি বের করছে। এই ছবিটা হচ্ছে এক এক মানুষের এক এক রকম, এটারে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলা হয়। ঠিক আছে, দেখো তাহলে ফিল করো। দেখছো, বায়োলজি ফিল করে পড়লে বা নিজের চোখে দেখে শিখলেই যে এটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবের একটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আর কি। ঠিক আছে, দেখছো এই যে বিভিন্ন ব্যান্ড তৈরি হয়েছে। ব্যান্ডগুলোকে পরবর্তীতে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এই সিরিয়ালে সাজাইলে একটা নির্দিষ্ট ছবি পাওয়া যায়। ওই ছবিটাই হচ্ছে ফিঙ্গারপ্রিন্টিং বা ডিএনএ প্রোফাইলিং। ঠিক আছে, তাহলে পারা যাবে। ব্যাস, তাহলে এখন আসো কিছু এমসিকিউ, যে মানুষের হচ্ছে ক্রোমোজোম সংখ্যা কয়টা, ইস্টের ক্রোমোজোম সংখ্যা কয়টা, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা এটা হচ্ছে মানুষের শরীরে ইনফ্লুয়েঞ্জা রোগ সৃষ্টি করে, এটার ক্রোমোজোম সংখ্যা কয়টা একটু দেখবা আর কি। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর দেখো জিনোম সিকোয়েন্সিং, এটার একটা প্রয়োগ আর কি। দেখো অপরাধী শনাক্তকরণে, তারপরে হচ্ছে স্বজন নির্ধারণে, ওই যে অলরেডি পড়ায় ফেলছি। তারপরে জিনোম সিকোয়েন্সিং করে হচ্ছে শ্রেণীবিন্যাসেরও বিভিন্ন পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। জিনোম সিকোয়েন্সিং করে বিজ্ঞানীরা দেখছে যে আর্কি ব্যাকটেরিয়া সাধারণ ব্যাকটেরিয়া থেকে হচ্ছে আলাদা। এটা কিন্তু আমরা অণুজীবে পড়াইছি যে ব্যাকটেরিয়াগুলো আবার 3 প্রকার, আর্কি ব্যাকটেরিয়া, নর্মাল ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। 3 প্রকার আমরা পড়াইছিলাম। তাহলে আর্কি ব্যাকটেরিয়া যে তোমার নর্মাল ব্যাকটেরিয়া থেকে যে আলাদা, আমরা অণুজীবের প্রথম ক্লাসে পড়াইছি। তো সেটা কেমনে বিজ্ঞানীরা বুঝছে? এটা জিনোম সিকোয়েন্সিং করে বুঝছে। বিজ্ঞানীরা আর্কি ব্যাকটেরিয়া আর নর্মাল ব্যাকটেরিয়ার জিনোম সিকোয়েন্সিং করে তারা বুঝতে পারছে যে এটার জিনোম একরকম, এটার জিনোম আরেক রকম, তার মানে দুইটা আসলে আলাদা। অনেক কিছু আসলে এভাবে করা হয়েছে। ঠিক আছে, এতো এখন আসো এখান থেকে হচ্ছে কিছু এমসিকিউ। তাহলে এগুলো একটু এমসিকিউ এর জন্য দেখবা, শেষ। ঠিক আছে, তাহলে দেখছো জিনোম সিকোয়েন্সিং এর তাহলে কি কি জায়গায় প্রয়োগ আছে। দেখো অপরাধী শনাক্তকরণ, এগুলো কিন্তু সৃজনশীলে আসে, সৃজনশীলের গতে বা ঘতে কিন্তু আসে যে জিনোম সিকোয়েন্সিং এর কয়েকটা প্রয়োগ লেখো বা বাস্তব জীবনে কি কি কাজে হচ্ছে এটাকে কাজে লাগানো যায়। অলরেডি পড়ায় দিছে। অপরাধী শনাক্তকরণে, পিতৃত্ব নির্ধারণে, তারপরে স্বজন নির্ধারণে, স্বজন মানে জাতীয় স্বজন নির্ধারণে, শ্রেণীবিন্যাসের স্তর নির্ধারণে, শ্রেণীবিন্যাস প্রক্রিয়ার হচ্ছে বৈশিষ্ট্যের মিল নির্ধারণে জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে। ঠিক আছে, আর এই জিনোম সিকোয়েন্সিংই একটা অংশ হচ্ছে তোমার ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ প্রোফাইল। ওটা একই, মানে একই বলতে জিনিসটা এক না, কিন্তু জিনোম সিকোয়েন্সিং ধরো একটা পার্ট আর কি, এটা বুঝছো। এইগুলো আর কি একটু পড়বা, সংজ্ঞা টঙ্গা আসলে পরীক্ষায় করবা। তাহলে এবার বলো তো মাস্টার ব্লুপ্রিন্ট কাকে বলা হয়। দেখো এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 18-19-এ আসছে। জিনোমকে কিন্তু মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়। আচ্ছা, ব্লুপ্রিন্ট কি? ব্লুপ্রিন্ট হচ্ছে তুমি মনে করো একটা বাড়ি ডিজাইন করবা, দেখবা সেই বাড়িটা ডিজাইন করার আগে সেই বাড়িটা নকশা তৈরি করতেছো, সেই নকশাটাকে আমরা বলতেছি হচ্ছে ব্লুপ্রিন্ট। তাহলে ঠিক তেমনি ভাবে একটা জীব, তার কি কি বৈশিষ্ট্য থাকবে, তার চেহারা সুরুত কি হবে, তার চালচলন কিরকম হবে, সবকিছু কিসের মধ্যে ডিজাইন করা থাকে? ওই যে সিকোয়েন্সের মধ্যে, জিনোমের যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সের মধ্যে হচ্ছে ডিজাইন করা থাকে। এই জন্য জিনোম সিকোয়েন্সকে কি বলা হয়? জীবের মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়। যেমন একটা সিম্পল ব্লুপ্রিন্ট, বাড়ি বানানোর মনে করো ব্লুপ্রিন্টে যেমন হচ্ছে একটা বাড়ির ডিজাইন করা থাকে, যে সেই বাড়িটা দেখতে কিরকম হবে, বাড়ির মধ্যে কয়টা জানালা থাকবে, কয়টা দরজা থাকবে, হাবিজাবি সবকিছু যেমন বাড়ির ব্লুপ্রিন্টের মধ্যে থাকে, ঠিক তেমনিভাবে একটা জীব দেখতে কিরকম হবে, তার চালচলন কেমন হবে, চেহারা সুরুত কিরকম হবে, সবকিছু তার ওই জিনোমের মধ্যে থাকে। এই জন্য জিনোমকে ওই মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়। তাহলে এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 18-19-এ আসছে। এটা কিন্তু অনেকে ভুল করছে, এটা অনেকে হচ্ছে ডিএনএ দাগায় আসছে, ডিএনএ কিন্তু না, এটা কিন্তু অ্যান্সারটা জিনোম। এটা কিন্তু একটা কনফিউজিং প্রশ্ন। মেডিকেল অ্যাডমিশন টেস্ট 18-19-এ আসছে। তাহলে জিনোমকে মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়, মনে রাখবা। তাহলে জীব প্রযুক্তি নিরাপত্তা বিধানসমূহ এগুলো পড়ায় ফেলছি, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমগুলো। তাহলে দেখো তো নিচের কোনটিতে ইনসুলিন তৈরির জিন সংযোজন করা হয়েছে? পারবা না? ইকোলাইতে, এগুলো কিন্তু পড়াইছে আগের ক্লাসে। এই তো তারপরে দেখো এই যে 5 স্টার দিয়ে দেখো এমসিকিউ গুলোকে আমি আলাদা করছি। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ, মানে একত্রে উল্লেখযোগ্য কিছু বিজ্ঞানীর নাম দিয়ে কিছু এমসিকিউ আসলে এগুলো আসবে। যে বায়োটেকনোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কার্ল এরেকি। তারপরে টটিপটেন্সি সম্পর্কে প্রথম ধারণা দেন মর্গান, সব পড়াইছে কিন্তু এগুলা। তারপরে গটলিয়েব হেবারল্যান্ডকে হচ্ছে টিস্যু কালচারের জনক বলা হয়, পড়াইছে এগুলা। ল্যাডারবার্গ হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়াতে প্রথম প্লাজমিডের সন্ধান পান। এই যে ডক্টর এফ স্যাঙ্গার জিনোম সিকোয়েন্সিং এর হচ্ছে প্রবর্তক। ঠিক আছে, এই জিনিসগুলো আসবে।
এই চ্যাপ্টারের যত ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে। তারপর দেখো এই যে এলিক আইজ্যাক এবং জিন ল্যান্ডারম্যান হচ্ছে ইন্টারফেরন আবিষ্কার করছে। তারপরে এই যে দেখো বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম এবং তার সহযোগীরা পাটের জীবন রহস্য উন্মোচন করছে, ঠিক আছে। তারপরে এই যে সুইডেনের বিজ্ঞানী ইনগো পট্রিকাস ওই যে সুপার রাইস উদ্ভাবন করছে। মানে এই দুইটা স্লাইড হচ্ছে 5 স্টার লিখে রাখছে এমসিকিউ এর জন্য। মানে বিজ্ঞানীদের নাম দিয়ে যদি কোনো এমসিকিউ আসে ইনশাআল্লাহ এই 2 স্লাইডের বাইরে আর কিছু আসবে না। এই চ্যাপ্টারের মানে বিজ্ঞানীদের নাম দিয়ে যত এমসিকিউ আসবে এটা এই 2 স্লাইডের বাইরে একটাও আসবে না। এটা পড়লেই তুমি বিজ্ঞানীর নাম সব পারবা একসাথে, ঠিক আছে। তাহলে দেখছো এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের সুন্দর করে হচ্ছে শেষ হয়ে গেছে। তাহলে কি ফিল করতে পারছো আজকের টপিকটা কিন্তু ইন্টারেস্টিং ছিল। জিনোম সিকোয়েন্সিং, তারপরে হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আর কিছু বেসিকও ক্লিয়ার হয়ে গেছে, যেগুলো কিন্তু আমাদের ডিএনএ স্ট্রাকচারের কিছু বেসিকও কিন্তু পড়ায় ফেলছি। যেটা আমাদের এই বেসিকগুলো আমাদের আরো ডিটেলসে আমরা পড়বো কোথায়, কোষ ও কোষের গঠন ওইখানে, ঠিক আছে। তাহলে শেষ। আচ্ছা আমরা বলছিলাম যে 1 ঘন্টায় শেষ করব, সমস্যা নাই, 1 ঘন্টা লাগছে। একজন বলছে টক্সিন জিন কি, টক্সিন জিন। আচ্ছা এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। আমাদের চ্যাপ্টার শেষ, আজকের ক্লাসটা এখানেই শেষ। যাক তাহলে শুক্রবারে কিন্তু পরীক্ষা। শুক্রবার কয়টায় আমরা বলে দিব না, শুক্রবারের টাইমটা আমরা বলে দিব না। সো রাত্রের দিকেই হবে, ধরো 9টা 10টার দিকে আমরা পরীক্ষা নিব, ঠিক আছে। ওকে তাহলে এখন আসো আমরা যেটা বলতেছিলাম। তাহলে একজন বলছো ভাই এখন কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, টক্সিন জিন কি। আচ্ছা টক্সিন জিন হচ্ছে, টক্সিন মানে যে সমস্ত জিনগুলা বিষাক্ত পদার্থ তৈরি করে। বিষাক্ত পদার্থকে ইংলিশে কি বলা হয়, টক্সিক। টক্সিক মানে হচ্ছে বিষ, টক্সিক শব্দের মানে হচ্ছে বিষ। তাহলে মানে কিছু কিছু জীব কি করতে পারে, বিষ তৈরি করতে পারে। যেমন সাপ, সাপের যে বিষ হয়, তাহলে সেই বিষগুলো উৎপাদনের জন্য কিন্তু সাপের দেহে কি একটা জিন থাকবে না? কারণ সাপের দেহে এই যে বিষ উৎপাদন হয়, সেই বিষ উৎপাদন করার পিছনেও তো একটা জিন দায়ী, কোনো না কোনো জিন আছে বলেই তো সে বিষ তৈরি করতেছে। তাহলে সাপের দেহে এই যে টক্সিক বা বিষ তৈরি করার জন্য মনে করো যেই জিনটা থাকে, ওই জিনটার নাম দিচ্ছে টক্সিন জিন। অর্থাৎ এই জিনটার কাজ হচ্ছে টক্সিক তৈরি করা, বিষ তৈরি করা। এই জিনের কারণে ধরো সাপ হচ্ছে বিষ তৈরি করতে পারে, ঠিক আছে, এরকম আর কি ব্যাপার। ওকে বুঝছো? কারণ এখন তো তোমরা বুঝতেছো যে ভাই প্রত্যেকটা বৈশিষ্ট্যের পিছনেই জিন আছে। তাহলে একটা সাপ, গোকরা সাপ, এই যে গোকরা সাপ যে একটা বিষ তৈরি করতেছে, ওই বিষ উৎপাদনের জন্য একটা জিন আছে। তাহলে বিষকে ইংলিশে বলা হয় টক্সিক। তাহলে টক্সিক উৎপাদনের জন্য যেই জিনটা নাম কি, টক্সিন জিন, বুঝতেই পারতেছো। ওকে এরকম আরো অনেক কিছু আছে। একজন বলছে ভাইয়া মথ বলতে কি বোঝা? আচ্ছা মথ হচ্ছে আচ্ছা এটা কেমনে বলি, মথ হইছে প্রজাপতি। আচ্ছা প্রজাপতি যখন, তোমরা কি জানো যে প্রজাপতি একটা মানে কি বলবো, এটা আসলে না বলে না, একটা ইন্টারনেটে একটা জিনিস দেখাইতে হবে। এটা আসলে মানে বইলা বুঝবা না, এই জিনিসগুলো একটু ছবি না দেখলে। প্রজাপতি, হ্যাঁ দাঁড়াও, মাইক্রোসফট এজ কি হইলো, নিউয়েস্ট ভার্সনে চলে গেল। আচ্ছা আমার নিউয়েস্ট ভার্সন লাগবে না, আমার এখন একটা লাগবে, বাটারফ্লাই। দাঁড়াও দেখো তো এই জিনিসটা, দাঁড়াও একটা ছবি দেখাই তোমাদের। প্রজাপতি, হ্যাঁ প্রজাপতি যে ডেভেলপ করে, এই যে দাঁড়াও একটা ছবি বা একটা ছোটখাটো একটা আচ্ছা ছবি দেখাই। তোমরা কি জানো যে প্রজাপতি তৈরি হয়, যে এই জিনিসটা থেকে প্রজাপতি তৈরি হয়, এটা কি তোমরা জানো? তোমরা যদি একটা প্রজাপতির যদি জীবন চক্র যদি দেখো, একটা প্রজাপতি হচ্ছে ফার্স্ট এরকম একটা গুটি তৈরি করে, এই গুটি থেকে পরবর্তীতে হচ্ছে এটা কেটে আস্ত প্রজাপতি হচ্ছে বাইরে বের হয়, বুঝতে পারছো? দেখো প্রজাপতির লাইফস্টাইল যদি কেউ লাইফ সাইকেল দিয়ে যদি ইউটিউবে সার্চ দাও, দেখবে একটা চমৎকার অ্যানিমেশন পাবা, যে একটা প্রজাপতি ফার্স্টে হচ্ছে লার্ভা অবস্থার পরে রূপান্তরিত হয়ে এরকম একটা গুটি তৈরি করে। এই গুটি থেকে পরবর্তীতে হচ্ছে একটা পূর্ণ প্রজাপতি হচ্ছে গুটি কেটে হচ্ছে বের হয়ে যায়। তাহলে এই গুটির মতো যে অবস্থাটা, এটা হচ্ছে মথ বলে, এইগুলার হচ্ছে মথ বলে আর কি। ওকে ঠিক আছে। ফাইব্রোব্লাস্ট হচ্ছে এটা এক ধরনের কোষ আর কি, যেটা আমাদের কোষ মানে সরি এক ধরনের কোষের ভিতরে হচ্ছে একটা জিনিস আর কি, যেটা আমাদের শরীরে হচ্ছে এক ধরনের ফাইবার তৈরি করে। ফাইবার শব্দটার মানে হলো সুতা। তাহলে সুতা উৎপাদনকারী একটা জিনিস থাকে আমাদের কোষের ভিতরে, এটা ফাইব্রোব্লাস্ট বলে, ঠিক আছে। এগুলো কিছু কিছু জিনিস হচ্ছে তোমাদের দেখবা, তাহলে বুঝছোই যেখান থেকে কিন্তু একটা আস্ত প্রজাপতি আসতেছে। এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও। তারা বাটারফ্লাই কোকুন, দেখি এটা কোনো ছোটখাটো কোনো ভিডিও আছে কিনা, মানে এটা তোমরা চাইলে ইন্টারনেটে সার্চ দিয়ে তোমরা নিজেরা দেখতে পারো পরে যে কিভাবে প্রজাপতি আসে। এই যে দেখো, এই যে দেখছো, এই যে এই ছবিটা দেখো,
ফার্স্টে দেখো এই যে গুটি, দেখো সেই গুটিটা কেটে দেখো আস্তে আস্তে প্রজাপতি বের হচ্ছে, দেখছো যে আস্ত প্রজাপতি বের হয়ে দেখো প্রজাপতি বাইরে বের হয়ে যায় আর গুটিটা হচ্ছে পড়ে থাকে। এই স্টেজটাকে তোমার বলা হয় মথ। ঠিক আছে, এগুলা ইন্টারেস্টিং একটা জিনিস, একটা প্রজাপতি কিভাবে বের হয়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা তাহলে এইটুকু টপিক ইনশাল্লাহ তাহলে পড়ে রাখো, শুক্রবার তাহলে এক্সাম হবে। তাহলে সবাই ভালো থাকো, আমরা পরের ক্লাসে হচ্ছে তোমাদের সবার সাথে তাহলে আবার হবে, পরের ক্লাসে কিন্তু আমরা রক্ত সঞ্চালন থেকে শুরু করব। ঠিক আছে, আল্লাহ হাফিজ, তাহলে আসসালামু আলাইকুম।